প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেটসের আরও একটি আনকোরা এপিসোড। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি রবিবারের রাত। আজকের এই দ্য স্টেজ অফ রিয়েলিটিতে আরও একজন কনফেস করতে যাচ্ছেন জীবনের গোপনতম কিছু, যা হয়তো আপনার চিন্তাভাবনাকে ঘুরিয়ে দেবে। আপনাকে আজকে সুযোগ দিচ্ছি আমরা, এবং প্রথমেই আপনার জীবনের যে ভয়াবহতম সত্য কিংবা ভয়াবহতম দুর্ঘটনা বা ঘটনা এবং যেটার ভুক্তভোগী আপনি নিজে, সেটার পেছনের ব্যাকগ্রাউন্ডে আমরা থাকতে চাই। কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটি ঘটনার পেছনে একটা সিক্রেট রিজন থাকে। যদি আমরা সেই রিজনটাকে সিক্রেট করে ফেলি, তাহলে বুঝতে হবে যে এমন কোনো রিজন ছিল যে রিজনটি সামনে আনা যায় না, সমাজের সামনে আনা যায় না, মানুষের সামনে আনা যায় না। আনলে হয়তো বিপদ হতে পারে। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট থেকে আমরা সেই সিক্রেটগুলোকে এমনভাবে রিভিল করি যাতে সেই ব্যক্তি মানুষের ক্ষতি না হয়, কিন্তু সমাজের উপকার হয়। তো সেই অর্থে আপনি আজকে আপনার পরিচয় কিছু কিছু জায়গায় হয়তো বা গোপন করবেন, করে আপনি আপনার মতো করে এখানে অনেক কিছুই রিভিল করবেন। প্রথমে আপনার নামটা বলুন। জি, আমার নাম আরমান। আরমান, বয়স কত আপনার? জি, 22 বছর। 22 বছর, ঠিক আছে। তো আমরা শুরু করি, আপনাকে ফ্লোর দিচ্ছি, শুরু করুন আপনি। আমি যখন খুবই ছোট, আমার খেয়াল নেই, আমার এটা শোনা, আমার বাবার দ্বিতীয় ওয়াইফ ছিলেন, এবং আমি যখন 6 মাস, তখন তাদের ভিতরে পারিবারিক দ্বন্দ্ব, এবং আমাকে আমার যে মা, আমার মার থেকে নিয়ে আরেকজনের কাছে, মানে আমার যে দ্বিতীয় মা, তার কাছে আমাকে রাখতে চাইতো বেশি সময়। আমি ঠিক বুঝিনি, মানে কার কাছ থেকে নিত? মানে আমার যে মা, মানে তার দ্বিতীয় ওয়াইফ ছিলেন আপনার বাবার প্রথম স্ত্রী? জি জি জি। আচ্ছা, তো তার কাছ থেকে নিয়ে যে তার দ্বিতীয় স্ত্রী, মানে তাকে দিত। আপনি কি বড় সন্তান ছিলেন? জি জি জি। আচ্ছা, ওকে। এইগুলি নিয়ে এক সময় আমার আম্মু আমাকে নিয়ে চলে আসে আমার নানার বাড়ি, সেখানে চলে আসে। আর তারপর থেকে আর কি আমার ওখানে বড় হয়ে ওঠা। আমার বাবা নানা বাড়িতে বড় হয়ে ওঠা? জি জি, নানা বাড়িতে বড় হয়ে ওঠা। আমার নানা আমাকে মানে তার নিজের সন্তানের মতো বা তার চেয়েও বেশি করে বড় করছেন, এবং আমার বাবা আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলেও আমার নানা যিনি ছিলেন তিনি যাইতে দেন না আসলে। তারপর আমি আমার নানার বাড়িতে বড় হয়ে আমার বাবা আমাকে নিতে আসলেও আমার নানা আমার বাবাকে অ্যাকসেপ্ট করে না। আমার বাবা আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলেও আমার নানা যিনি ছিলেন তিনি যাইতে দেন না আসলে। আমি স্কুলে ভর্তি হই, মোটামুটি ভালোই পড়াশোনা করে ওখানে আমাদের একটা হাই স্কুলে ভর্তি হই। জি, হাই স্কুলে ভর্তি হয়ে ওখানে পড়াশোনা করি। ওইভাবেই আসলে দিনগুলো কেটে যায়। একটা বাল্যকালে যেসব আসলে মানুষ যেই সব মজা করে, আসলে আমরা এমন একটা বয়সে আসলে ছিলাম বা একটা সময় ছিলাম যখন আমরা সব ধরনের খেলাধুলাই করছি। বর্তমানে যেসব ছেলেরা আসলে পারে না, দেখা যাচ্ছে তারা মানে ট্যাপে বিভিন্ন মানে অন্যান্য কিছু মোবাইলে কিংবা কম্পিউটারে আসলে সময় দিতে ব্যস্ত। রাইট, ওকে। মানে আমরা সব ধরনের আপনার যতগুলো খেলা আছে, আমরা মোটামুটি সব ধরনের ওই খেলাধুলা সব কিছুই করছি। শহরে ছিলাম, তারপরে শহরতলির ভিতরে মানে গ্রামের পরিবেশও ছিল, শহরের পরিবেশও ছিল। এইভাবে আসলে বড় হয়ে ওঠা। আর ছোট থেকেই আমি এই বিভিন্ন ফোন, ল্যাপটপ এগুলোর প্রতি, আমার টেকনোলজির প্রতি আকর্ষণ ছিল বেশি। আমি খুব ছোট থেকে, যার কারণে আমার পাশের বাসার এক বড় ভাই ছিল, আমি ছোট থাকতে তিনি কম্পিউটার কিনেন, তার সাথে আমি যাই, এবং আমার এই সব কিছু ভালো লাগে, এবং ফোনের বিভিন্ন সব কিছু চালাইতে চালাইতে এই দিক দিয়ে আমার খুব একটা আকর্ষণ ছিল। আচ্ছা, তারপর আমি আমার এসএসসি পাশ করার পরে কলেজে ভর্তি হই, আমাদের শহরের একটা কলেজে, এবং তখন থেকে আমি মোটামুটি কম্পিউটারটা ভালোভাবে একটা কোর্স করি। এসএসসির পরে আমি একটু পিছনে যাই, আমি যখন স্কুলে ছিলাম,
যখন ওইখানে আমি পড়াশোনা করি তো ওখানে আমার ক্লাস 6 একটা মেয়ে ভর্তি হয়েছিল। তো মেয়েটাকে আমার আসলে এমনিতেই ভালো লাগতো, আসলে রিলেশন টাইপ ওইভাবে বুঝতাম না, ভালো লাগতো। ওইভাবে করতে করতে মেয়েটার সাথে আমার স্কুল জীবন ওইভাবে যায়, কোনো ধরনের রিলেশন হয় না। আমি যখন কলেজে পড়ি তখন ওই মেয়েটার সাথে আমার রিলেশন হয়। জি। এবং আমার কলেজে পড়াশোনা করার পর আমাদের যখন আমি মানে কলেজে মোটামুটি আমার পড়াশোনা শেষ, তারপর আমি ইন্টার এক্সাম দেওয়ার পরে আমি 2014 সালে শেষের দিকে ডিসেম্বর মাসে তখন মেয়েটার সাথে আমার ফোনে যোগাযোগের সম্পর্ক হয়। কোন মেয়েটা? যেটা আমার লাইফে ফার্স্ট আর কি, এটা স্কুল লাইফে ছিল। স্কুল লাইফে? আচ্ছা। মেয়েটার সঙ্গে ফোনে যোগাযোগ করলো কিভাবে? ফোনে আমার এক ফ্রেন্ড ছিল, আমার এক ফ্রেন্ড তার আর কি বান্ধবীর সাথে রিলেশন ছিল, তার বান্ধবীর নাম্বারটা আমাকে কালেক্ট করে দিয়েছিল। আচ্ছা। একটু পিছনে যাই, আমরা একটা কোর্স করতেছিলাম ফ্রিল্যান্সিং করার জন্য। তখন মানে আমি বিভিন্নভাবে অনলাইনে ঘুরে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি এবং এটাতে কিভাবে ইনকাম হয় কি এইগুলি সব কিছু জানি এবং আমার ভিতরে আগ্রহ জাগে। আপনি তখন এসএসসি পরীক্ষার্থী নাকি তার ছোট? আমি না, তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা অলরেডি কমপ্লিট। ও, ইন্টারমিডিয়েট পরীক্ষা পরের ঘটনা এটা? জি জি। তখন তো আমি নেট থেকে দেখার পরে আমার ব্যাপারটাতে আগ্রহ জাগে। আমি আমাদের এলাকায় একজনের সন্ধান পাই যিনি ফ্রিল্যান্সিং করেন এবং সে মূলত এসইও স্পেশালিস্ট ছিল। কি স্পেশালিস্ট? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার স্পেশালিস্ট হলে কি হয়? এটা মূলত আপনার একটা ওয়েবসাইট প্রমোট করা, এটার ভিতরের অন পেজ অফ পেজ ওয়েবসাইটটাকে গোছানো এবং ওয়েবসাইটের মার্কেটিং করে এবং গুগল র্যাঙ্কে এটাকে সামনে, গুগলের যাতে আমরা যেরকম সার্চ দেই একটা ওয়েব বা একটা গান বা অন্য কিছু, আমাদের এখানে অনেকগুলি রেজাল্ট আসে ওয়েবসাইটের, কিন্তু যাতে প্রথম দিকে যাতে আসে সেই জন্য, প্রথম দিকে যাতে আসে সেই জন্য আসলে। আর ভিজিটর কিভাবে আনা যায়, ব্যাকলিংক বা এগুলো নিয়ে কাজ করতো। জি জি জি। আপনারা ওর কথা শুনে বুঝতেই পাচ্ছেন যে ও মোটামুটি এইসব মানে আইটিতে কিংবা আমি যদি বলি সফটওয়্যারের জায়গাটা থেকে কিংবা যদি বলি যে ওয়েবের জায়গাটা থেকে ও মোটামুটি ওর জানাশোনা আছে। আমি গেস করছি ও হয়তো স্পেশালিস্ট, নইলে ওর এই বিষয়গুলো জানার কথা না। এবং যেহেতু ও আজকে এখানে সিক্রেট কোনো রিজন বা সিক্রেট কোনো কজ আজকে এখানে এক্সপোজ করবে, সুতরাং সেই জায়গাটি থেকে ওর ক্রাইমটা সাইবারের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে। বাট আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। বলুন। তারপর আমার তার সঙ্গে পরিচয় হয়? জি জি জি, তার সঙ্গে পরিচয় হয় এবং তার কাছে আমরা রিকোয়েস্ট করে কাজটা শিখি। আমরা 4 জন ছিলাম, এই 4 জন আমরা তার কাছে এসইও শিখি। তো এসইও শিখার পর 4 জন আমরা মোটামুটি, এটা তো আসলে প্র্যাকটিসে রাখতে হয়, যেহেতু জিনিসটা শিখছি প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিসে রাখার জন্য আমরা 3 জনে মিলে একটা আইটি ফার্ম মূলত দিই। এটা কি ওই ইন্টারে পড়ার সময়? না না, ইন্টারমিডিয়েট কমপ্লিটের পরে, তখন রেজাল্ট হয় নাই। ওকে, ওই সময়টাতে জি জি আইটি ফার্ম খুলে বসলাম। জি জি ময়মনসিংহে? জি জি। ওকে। এবং এটা মূলত আমরা একটা দোকান নিয়েছিলাম, একটা বড় সড়ো একটা দোকান একটা বাজারে, এবং দোকানে নিয়ে আমরা প্র্যাকটিস করার জন্য মূলত এটা শুরু করছি যে আমরা এখানে প্র্যাকটিস করবো। পয়সা পেলেন কোথায় এই টাকাটা? যে টাকাটা আমাদের যিনি বড় ভাই ছিলেন মানে তিনি ইনভেস্ট করছে আর আমরা কিছু কিছু। আচ্ছা জি। তো উনি ইনভেস্ট করলো কেন? উনি ইনভেস্ট করলো মানে ওনার লাইফে যে টার্গেট ছিল এবং সে আমাদের বয়স অনেক সিনিয়র ছিল এবং সে স্বাবলম্বী ছিল। আচ্ছা, এইসব কাজ করে? জি, এইসব কাজ করে না, এবং সে স্টুডেন্ট আমাদের মতোই, কিন্তু তারও আগ্রহ ছিল আর কি। আচ্ছা। তখন আমি তাদের সাথে আলোচনা করে বলি যে আমাদের এরকম বাজারে দোকান নেওয়া যাবে ফ্রিতে, দোকানগুলি ফ্রিতে দিছিল। ওকে, মানে বাজারটা জমানোর জন্য। আচ্ছা আচ্ছা। আমার ভাইকে বলি, তার সবাইকে নিয়ে, যে আমরা যেহেতু আমরা প্র্যাকটিস করব, আমাদের একটা ভালো জায়গা হলে ভালো হয়, এবং এই কারণে তাদের সাথে বসে আলোচনা করি। আলোচনা করার পর তারা রাজি হয়। তারপর আমরা এক সময় সব কিছু ম্যানেজ করি, প্রচুর পরিশ্রম করি। আমার বড় ভাই তিনি ইনভেস্ট করেন এবং আমাদের সাপোর্ট দেন, এবং শারীরিক যে পরিশ্রমগুলো মূলত সেইগুলো আমরা দুজনে করতাম, আমি আর আমার ফ্রেন্ড। আচ্ছা। মোটামুটি প্রতিদিন রাত্রে আমরা প্র্যাকটিস করতাম, নেট থেকে টিউটোরিয়াল দিয়ে আর বিভিন্ন কিছু দেখে আমরা যেগুলি শিখছি এগুলি নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করতাম রাতে। এবং আমাদের মান্থলি একটা খরচ ছিল, যেহেতু আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়, মিটার আছে, আমাদের নেট বিল দিতে হয়। তো একটা খরচের কথা চিন্তা করে যে মান্থলি যেহেতু একটা খরচ দিতে হবে, তো আমাদের যেহেতু ওখানে 3টা মেশিন ছিল প্রাথমিক অবস্থায়, তো আমাদের সিনিয়র যে ভাই তিনি বলেন যে আমরা যদি দিনে ব্যাপারটা ক্যাফে হিসাবে দেই, যে ছেলেরা ইউজ করলো ঘন্টা প্রতি, সাইবার ক্যাফে, জি জি সাইবার ক্যাফে হিসাবে দেই, তাহলে আমাদের নেট বিলটা কারেন্ট বিলটা উঠে আসবে। আচ্ছা। আমরা রাত্রে প্র্যাকটিসটা করতাম, আসলে উঠে আসবে। তো ওই সূত্র থেকে আমরা আসলে প্রাথমিক অবস্থায় আমরা ক্যাফে চালু করি। কত সালের ঘটনা এটা? এটা 2015 সালের শুরু থেকে আমাদের ক্যাফেটা শুরু হয়। 2015 সালের শুরু, 15 সালের ফার্স্ট থেকে। আচ্ছা।
ক্যাফে শুরু হয়, তারপর ওখানে আসে, আমি বসি, কাস্টমার আসে, ডিউটি করি, ভাই মাঝে মাঝে আসে, আর রাত হলে সবাই একসাথে প্রতি practice ঘন্টা করি। একটা বেসিসে না? জি জি। কত টাকা ধরতেন প্রতি ঘন্টায়? 30 টাকা। 30 টাকা। 2015 সালে 30 টাকা তো অনেক কম টাকা। জি জি। এবং সাইবার ক্যাফে ইনফ্যাক্ট 2015 সালে ঢাকা শহর থেকে পুরোটা উঠেই গেছে আমার ধারণা। জি জি। কেবলমাত্র ময়মনসিংহ বলেই হয়তো একটু রিমোট এরিয়া, সে কারণে হয়তো বা জি, জি, চলছে। জি, জি। ওকে। তারপর আমরা প্র্যাকটিস করতে থাকি। আমাদের যে সিনিয়র ভাই, তিনি আসলে তার মূলত তারও লাইফে অনেক টার্গেট ছিল, অনেক বড় লক্ষ্য ছিল কেরিয়ারের, এবং সে ওই ব্যাপারগুলি হয়তো একটু কম বুঝতো। আমরা যে টেকনিক্যাল আমরা এসইও যেটা শিখতাম, ব্যাপারগুলি হয়তো একটু কম বুঝতো। ওইভাবেই চলে কিছুদিন, এবং আমার ভাই যিনি, তার একটু ব্যবসার দিকে মনোনিবেশ ছিল বেশি, ওই দিক দিয়ে সে বেশি চিন্তা করতেন। এবং সে এক সময় আমাদের এইগুলি দেখে তিনি বলেন যে আমাদের মনে হয় এসইওটা করে আসলে তেমন কিছু করা সম্ভব না, আমরা এখান থেকে যদি আসলে বিজনেসটা করতে পারি, আসলে আমাদের এসইওটা করাটা ঠিক হবে না, আমরা আসলে ব্যবসার দিকেই যাই, আমাদের এই ব্যবসাটাকে আমরা ক্যাফেটারেই আপাতত বড় করি, হয়তো ভালো কিছু হতে পারে। তারপর আমি বললাম যে ভাই, আমি এটা শিখছি এবং এটা আমার করতে ভালো লাগে, তো আমি এটা দিয়ে আসলে আমি একটা কিছু করতে চাই। তারপর আবার সে রাজি হয় একটা সময়, এবং তারপর নতুন আমরা আসলে যেই জায়গায় এটা আমাদের অফিসটা ছিল, সেখান থেকে তার পাশেই আরেকটা ছেলে ছিল, সে আসলে দোকান করতো। সে দোকান থেকে সে আমার ক্যাফেতে এসে বসতো, সব সময় সে আমার ক্যাফে থেকে এসে বসতো, এবং একটা সময় তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়। তাকে আমি পরিচয় করাই দিই আমার ভাইয়ের সাথে। এবং তারপর বাইরে একদিন বার্থডে, জন্মদিনের দিন আমরা ভাইকে না বলে আসলে সারপ্রাইজ দিব। আমি ওকে বলে যে আমার নতুন বন্ধু হয়েছে, ওকে বলে, এবং আমার সাথে আরেকজন ছিল, তাকে বলে আমরা সব কিছু ম্যানেজ করি। ম্যানেজ করার পরে আমরা ভাইকে সারপ্রাইজ করি। আসলে আমরা সব কিছু রেডি করে ভাইকে ক্যাফে থেকে বের করে দেই, এবং তারপর আমরা সাথে সাথে সব কিছু রেডি করে আমি তাকে নিয়ে ঘুরতে যাই। সে আসে আবার ক্যাফেতে, আসার পরে সে একদম সব কিছু দেখে খুবই সারপ্রাইজ হয়। সেটার ভিডিও আছে আমাদের কাছে এখনো। খুব আমরা ফুর্তি করি, ওখানে লাইটিং থাকে, যা যা করা লাগে আমরা সব কিছু আই না, এবং খুবই ফুর্তি করে। এবং সে তার লাইফে বেস্ট উইশ আসলে ওইটা ছিল তার লাইফে, সে খুবই খুশি হয়। তারপর বার্থডে উইশ করার পরে সে খুবই খুশি হয়। তারপর আমার যে ফ্রেন্ড নতুন হয়েছে তার সাথে রাতে বসেন। আমি তার কাছে আগে বলছি যে আসলে ভাই এইদিকে তার অনেক আগ্রহ আছে এবং সে এইদিকে কিছু করতে চায়। আচ্ছা। এবং তারপর ভাই তার আগ্রহ দেখা তাকে বলে যে তুমি আমাদের সাথে আসতে পারো। আচ্ছা। সে আমাদের সাথে আসে এক সময়। তার ওটা সে দোকান করতো, ওটা করতো, তার ব্যবসা করতো, এবং ব্যবসার পাশাপাশি কিসের ব্যবসা ছিল তার? এমনিতে মনিহারি যা যা আসলে। আচ্ছা, ওকে, ফাইন। জি, বড় ধরনের ফেলে দিয়ে সে আপনাদের ক্যাফে বিজনেসে চলে আসলো। জি, বিজনেসে চলে আসে, আইটি বিজনেস, পার্টনারশিপ চায় বা করতে চায়, অংশগ্রহণ করতে চায়, এবং আমাদের সাথে সে কাজটা শিখতে চায়। ওকে, জি, সে কাজটা শিখতে চায়। কি শেখাতেন আপনারা? গুগলে কিভাবে কাজ করতে হয়, ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, পয়সা কিভাবে ইনকাম করতে হয়, ফ্রিল্যান্সিং করতে হয়, এগুলো শেখাতেন। ওকে। তারপর ও আমাদের সাথে আসে এবং সে তার ব্যবসা কন্টিনিউ করে। ইন দ্য মিন টাইম কি আপনি কিছু শিখেছেন আপনার বড় ভাইয়ের কাছ থেকে ওই সময়টাতে যখন ও জয়েন করছে? এখানে একটা মিস্টেক হয়েছে। আমরা এক বড় ভাইয়ের থেকে কাজ শিখছিলাম, ঠিক আছে, এবং যে কাজ আমাদের এখন যে বড় ভাইয়ের কথা বলছে আমাদের ক্যাফেতে আছে, উনিও আমাদের সাথে কাজ শিখেছিলেন। আচ্ছা, সেই বড় ভাই আসলে পর্যন্ত কি আপনি কিছু পারেন? আপনি যেগুলোর কথা বলছিলেন আপনি কিছু পারেন? টুকটাক ফ্রিল্যান্সিং করে পয়সা ইনকাম করছেন নাকি শুধু শিখছেন তখনও? না, তখন আসলে ইনকাম হয় নাই, তখন মোটামুটি আসলে শিখার পর প্র্যাকটিসে ছিলাম। আচ্ছা, ওকে। প্র্যাকটিসে থাকা, তারপর আমার ফ্রেন্ড আমাদের সাথে আসে এবং ভাই রাজি হয় সবই, এবং তার ব্যবসা কন্টিনিউ করার সাথে সাথে সে আমাদের সাথে এসে বসে, রাত্রে সময় দেয়, এবং সে আমার সাথে প্র্যাকটিস করে, এসইও প্র্যাকটিস করে। তো প্র্যাকটিস করার এক পর্যায়ে আমার ভাই, আসলে সিনিয়র ভাই আমাদের সাথে যিনি আছেন, সে এসইও নিয়ে সন্তুষ্ট না, যে আসলে তোমরা মনে হয় তেমন একটা ভালো আগাতে পারছো না, আমরা এটা ক্লোজ করি, আমরা অন্য কিছু করার চেষ্টা করি, আমরা এই বিজনেসটাকে আসলে বড় করার চেষ্টা করি। আচ্ছা। একটা সময় যেতে যেতে সে আসলে এসইও থেকে আসলে টোটালি আমাদেরকে বের করে দেয়। তখন আবার আমাদের যেই ক্যাফেটা ছিল, ক্যাফেটা একটা জায়গা থেকে একবারে মেন রোডের সাথে নিয়ে যায়, মুভ করে মেন রোডের সাথে নিয়ে যায়, আবার নতুন করে সব কিছু পরিশ্রম করে আবার শুরু করা লাগে। এবং তার পাশাপাশি আমরা অনলাইনে যে কাজগুলি করা যায়, কাজের সেবাগুলি, ওইটাও চালু করি আমরা। ব্যবসা মোটামুটি ভালোই চলতে থাকে করি আমরা, এবং পাশাপাশি আমাদের যে টার্গেট এসইও, ওইটা করি। জি।
এখন আমি ওই সময়টায় আমরা বাইরের প্রেশারে এক সময় আমরা এসইও থেকে বের হয়ে যাই এবং আমার ফ্রেন্ডও এসইও শিখতো এবং ও এসইও থেকে বের হয়ে যায়। তারপর আমার ফ্রেন্ড আসলে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করে। সে গ্রাফিক ডিজাইন শিখে গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস করে। তখন আমি ইউটিউব নিয়ে আসলে একটু ঘাটাঘাটি করি, দেখি ইউটিউবে কী করা যায়। তো আমি ইউটিউবে মোটামুটি ইউটিউব থেকে অনেক কিছু শেখার পরে আমি আমার নিজস্ব একটা চ্যানেল খুলি। কি নামে চ্যানেলটা? কি এখনো আছে? জি, চ্যানেলটা আছে। প্রিয় শ্রোতা, আমরা সবসময় বলি এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যিনি আপনারা কনফেস করছেন, তার জীবনের সিক্রেটগুলোকে রিভিল করছেন, তাকে কোনোভাবেই সামাজিকভাবে বিপদে ফেলা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে শুনে যাতে করে আপনি আপনার জায়গাটা থেকে সেই ভুলগুলো না করেন। ওকে, তো যিনি আজকে যে ইউটিউব চ্যানেলটির কথা এখানে বলছে সেটা আমি এই কারণেই নামটা আমি মিউট করলাম, কজ অফ আমরা চাই না যে তার পরিচয়টা এখানে রিভিল হোক, সে কোনোভাবে সামাজিকভাবে বিপদের মুখে পড়ুক। বলুন। তারপর আমি তো আর এসইওতে নাই, তো আমার মোটামুটি প্র্যাকটিস করা শিখে আছে, আমি আর এসইওতে নাই। তারপর আমি ইউটিউব নিয়ে আসলে কাজ করা শুরু করি। আর পাশাপাশি আমি আসলে ভাবতে থাকি যে আসলে অন্য কোন দিকে মুভ করলে ভালো হয়, ওয়েব ডিজাইনটা শিখলে কেমন হয়, ওয়েব ডিজাইনটাও কিছু আসলে দেখি যে এটা আসলে আমি পারবো কিনা বা এটা একটু করা যায় কিনা, ওইটা নিয়ে তখন একটু ঘাটাঘাটি করতে থাকি। এবং ওয়েব ডিজাইনে একটা সময় দেখা যাচ্ছে যে মোটামুটি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনে। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যদিও গল্পের বাইরের প্রসঙ্গ। সেটা হচ্ছে আপনি যেহেতু এক্সপার্ট, সেটা আপনার বিষয়গুলো একটু জানা থাকার, কতটুকু জানাশোনা আছে সেটাই একটু টেস্ট করার জন্য। একটা যেটা হচ্ছে যে ইউটিউবে পয়সা ইনকাম করা কতজন সাবস্ক্রাইবার আছে সেটার উপরে ডিপেন্ড করে না। আমি যতদূর জানি যে ভিডিওটা কি পরিমাণ ভিউ হচ্ছে, ভিউয়ের উপরেও ডিপেন্ড করে না। যদি সেটা মনিটাইজ করা হয় এবং যে বিজ্ঞাপনগুলো ওখানে যাবে সেই বিজ্ঞাপনগুলো যদি কেউ দেখে, ক্লিক করে, তাহলে সেটা আসে। তাহলে আমরা বারবার সাবস্ক্রাইবের কথা বলি কেন? সাবস্ক্রাইবের লাভটা কি? সাবস্ক্রাইবের লাভ হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে আমাদের যেই আসলে বাটনটা আছে, এইখানে যদি করা থাকে, তাহলে যদি ধরেন আমি আমার চ্যানেল থেকে কোনো যদি ভিডিও পাবলিশ করি, তাহলে যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। সেটা তো নোটিফিকেশন অন রাখলে যাবে। জি, নোটিফিকেশন অন না রাখলে আলটিমেটলি যাবে না। যাবে হয়তো বা, কিন্তু নোটিফাই করবে না। জি জি। আচ্ছা, ঠিক আছে, ইউ আর কারেক্ট। হ্যাঁ, বলুন। তারপর তো এভাবে কন্টিনিউ হওয়ার এক সময় প্রতিদিন রাতে ভাই আমাদের এবং জীবন সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে, কেরিয়ার সম্পর্কে প্রচুর জ্ঞান দিতেন এবং তিনি অনেক ভালো জানতেন, আমাদের প্রচুর বুঝাইতো তিনি। তো এবং তিনি গাইডলাইন দিয়ে রাখতেন আমরা যাতে অন্য কোনো দিকে মুভ না করি বা খারাপ দিকে কোনো দিকে না যাই। গার্জিয়ানের মতো ছিলেন আসলে, এবং আমরা বলতে গেলে যে এক গুরুর মতো মানতাম তাকে। এবং ভাই বলে ডাকতাম, তার নামটা ধরে ভাই বলতাম না, শুধু ভাই, এবং নাম্বারও পর্যন্ত ফোনে সেভ ছিল যে আমাদের ভাই। ওকে। তো একটা পর্যায়ে আমি 2015 সালের মূল ঘটনা, 2015 সালের 21শে অক্টোবর আমি ফেসবুক ব্রাউজিং করতে থাকি এবং আমরা টাইমলাইন বা নিউজ ফিড যাই বলি না কেন, আমার টাইমলাইনে একটা ছবি সহ একজনের একটা পোস্ট আসে, এবং ছবি আসার পর আমি নিচে কমেন্টে দেখি একটা মেয়ের কমেন্ট করা, আইডিটার নাম আমি বলবো না। ওকে। জি, ওই কমেন্ট থেকে মেয়েটাকে দেখে আমার আসলে ভালো লাগে। ভালো লাগার পরে আমি মেয়েটাকে অ্যাড দিই। রিয়েল আইডি ছিল না ফেক ছিল? রিয়েল আইডি ছিল, এবং তার নিজের ছবি দেওয়া ছিল। জি, এবং তার যে এডুকেশনাল ইনফরমেশন সবই দেওয়া ছিল। ওকে। জি, তারপর আমি অ্যাড দিই তাকে। তখন কি আপনি ইন্টারমিডিয়েটের ওই যে পরীক্ষা দেওয়ার বিরতির সময়টা ওই সময়ের মধ্যে আছেন, নাকি আপনি ভর্তি হয়েছেন কোথাও? না না, নাকি আপনি চাকরি নিয়ে চলে এসেছেন ঢাকা? না না, তখন আমি 2014-তে ইন্টারমিডিয়েট দেওয়ার পরে তখন আমি আসলে মূলত এক ইয়াতে ভর্তি হই নাই। ভর্তি হওয়ার কথা চলতেছে বা প্রিপারেশন নিচ্ছেন এরকম কোনো কিছু সময়? ওকে। ভার্সিটি এক্সামের জন্য আসলে তখন প্রিপারেশন চলতেছিল। তো ওই সময় তো আইডিটা দেখার পরে আমার মেয়েটাকে ভালো লাগে এবং আমি আইডিটাতে অ্যাড দিই। এবং আমি প্রথমত অ্যাড দিতে পারি নাই, কারণ মেয়েটার আইডিতে প্রাইভেসি করা ছিল, ফ্রেন্ড রিকোয়েস্টের জায়গায় প্রাইভেসি ছিল, আমি অ্যাড দিতে পারি নাই। যার কারণে যার প্রোফাইলটা থেকে পোস্টটা আসছে তার প্রোফাইলে ওই ছেলেটাকে আমি আগে অ্যাড দিই, এবং অ্যাড দেওয়ার কারণে ওই ছেলেটা অ্যাকসেপ্ট করার পরে আমি মেয়েটাকে অ্যাড দিতে পারছি। তারপর মেয়েটা এটা ভাবছিল, সে পরবর্তীতে আমাকে বলছে, এটা ভাবছিল যে মেয়েটার সাথে মানে আমি ওর মিউচুয়াল ওর যে ফ্রেন্ড, যার মানে ওর মিউচুয়াল যেহেতু, তাহলে মানে আমি ওর ফ্রেন্ড ওই হিসাবে সে আসলে আমাকে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে আমাদের ফেসবুকে কিছুদিন কথা হয়, ভালোই কথা হয়, ফ্রেন্ডশিপ। এবং সে একটা পর্যায়ে আমাকে জিজ্ঞেস করে, আসলে তুমি কি তুমি তো ওর ফ্রেন্ড না,
মানে ওর যে মিউচুয়াল, তুমি তোর ফ্রেন্ড নাম কই না, তো তাহলে ওর সাথে তোমার ফ্রেন্ডশিপ কেন? আমি বলি যে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আসলে তোমাকে আমি অ্যাড দিতে পারি নাই, তো যার কারণে আমি আগে ওকে অ্যাড দিছি, তুমি মিউচুয়াল দেখলে হয়তো আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা এই কারণে। এবং পরে সে বলে যে আসলে আমি ভাবছিলাম যে তুমি আসলে ওর ফ্রেন্ড, ছেলেটার নাম বলতেছি না, তুমি ওর ফ্রেন্ড, যার কারণে আমি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। রিকোয়েস্ট তারপর যেটা তার সাথে আমার কথা কন্টিনিউ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি পোক করে যাচ্ছেন, সেও রিপ্লাই করতেছে এবং একটা ভালো ফ্রেন্ডশিপ হয় তার সাথে আমার। ওকে, ভালো ফ্রেন্ডশিপ। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল মিম। ওকে, ঠিক আছে, বলুন। হ্যাঁ, তো মিমের সঙ্গে আপনার কথোপকথন হচ্ছে? জি। তারপর আমি মিমের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়, কথাবার্তা হয়। তারপর একদিন ওর সাথে আমার একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়, একটু ফেসবুকে কনভারসেশনে মনোমালিন্য হয়। তারপর সে আমাকে এটা নিয়ে এবং সেই বলে যে আসলে আমার এই ব্যাপারটাই ভুল হয়েছে, তুমি একটা কাজ করো, তুমি তো আমার কাছে একটা জিনিস চাইছিলা, এর আগে আমি আসলে তার ফোন নাম্বারটা চাইছিলাম। ওকে। এবং সে আমাকে তখন বলতেছে তুমি তো আমার কাছে একটা জিনিস চাইছিলা, আমি ওইটা তোমাকে দিতে পারি একটা শর্তে। আমি কি তুমি কাউকে আমার নাম্বার কাউকে দিতে পারবে না? আমি বলি যে আমি তোমার এত রিকোয়েস্ট করে আমি তোমার নাম্বারটা নিতেছি, আমি অন্য কাউকে দেওয়ার জন্য? তারপর সে আমাকে নাম্বারটা দেয়। ওইটা আসলে মূলত এই রিলেশনটা আমার মূলত লাইফে ফার্স্ট রিলেশন বলা চলে। রিলেশন বলতে প্রেমের সম্পর্ক, মানে প্রেমের সম্পর্কের দিকে টার্ন নিচ্ছে আসলে। জি, টার্ন নিচ্ছে। জি। তো সে নাম্বার দেয়, আমি তাকে রাতে ফোন দিই। রাতে ফোন দেওয়ার সময় তখন রাতে 1টা বাজে, ক্যাফে থেকে বের হয়ে আমরা একটা মাঠে গিয়া ফোন দিয়ে, এবং সাথে আমার এক বন্ধু ছিল। ফোন দিয়ে ফার্স্ট টাইম আমি ফোন দেওয়ার সময় আসলে আমি ভয়ে না কি থেকে আমি জানি না, ফার্স্ট টাইম আমার হার্টবিট প্রচুর পরিমাণে বাড়ছে এবং আমি আসলে কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমার কেমন যেন লাগতেছিল এক ব্যাপক আনইজি। আমি ফোন আসলে ওই মানে ফোন দিতেছি, তারপর আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি কোনো কথা বলি না, ও বলে না। কথার একটা পর্যায়ে মিম আমাকে বলে কী ব্যাপার কথা বলেন না কেন? তখন পর্যন্ত সে আমাকে আপনি করে বললে কী ব্যাপার কথা বলেন না কেন? পরে আমি বললাম আসলে ফার্স্ট টাইম তো আসলে ওইভাবে কারোর সাথে কথা বলা হয় নাই, যার কারণে আসলে আমি কথা বলতে পারতেছি না, আমি বুঝতেছি না কি বলি। সে আমাকে বলে কত মানুষের সাথে কথা বলছেন আর কে জানে, তো এরকম কথা বললাম কিন্তু আমি সত্যি আমি কারোর সাথে কথা বলি না, আজকে রাখি, আমি অন্যদিন ফোন দিব না। তো প্রথম দিন এইভাবে ফোন হয়, তারপর থেকে তার সাথে আমার প্রতিদিন রাত্রেই টুকটাক কথা হয়। এবং আমার যে সিনিয়র ভাই আমার ক্যাফেতে, সে এই ব্যাপারটা অনেক খেয়াল করে যে ও অন্যদিকে আসলে মনোনিবেশ করতেছে। তারপর আমার ভাই একদিন রাতে এই ব্যাপারটা নিয়ে সে সিরিয়াসলি আমাকে প্রায় 2.5-3 ঘন্টা বুঝায় যে মানুষ যখন ভালো কিছু করতে থাকে তখন তার লাইফে রিলেশন আসে, তার লাইফে তখন প্রেম আসে এবং তখন তার লাইফটাকে নষ্ট করার জন্য রিলেশনটা আসে। কারণ তুমি এই মুহূর্তে তোমার কেরিয়ারের লক্ষ্য পর্যন্ত তুমি পৌঁছাও নাই, এর ধারে কাছে তুমি এখন পর্যন্ত যাইতে পারো নাই। এই সিচুয়েশনে তুমি রিলেশন আর তোমার কেরিয়ার একসাথে কখনোই কন্টিনিউ করতে পারবা না, কারণ রিলেশনটা যতটুকু ভালো দেয় তার থেকে খারাপ দেয়, প্যারা দেয় বেশি। তুমি একটু ভালো পাবা এবং তোমার বেশিরভাগ সময় খারাপ যাবে, যার কারণে তোমার কাছ থেকে তুমি অনেক দূরে চলে যাবা এবং তোমার কেরিয়ারের ক্ষেত্রে এটা খুবই খারাপ হবে। এর থেকে যদি পারো তুমি বিরত হও। মানে অনেক প্রচুর বুঝানোর পরে আমি দেখলাম যে না আসলে আমি এটা আসলে ভালো করতেছি না, হয়তো এটা ভুল হচ্ছে আমার। তো আমি ওই দিন রাতে ব্যাপারটা বুঝার পর আমি তাকে আবার সেই মাঠে গিয়ে তাকে আমি ফোন দিই এবং আমি ফোন দিয়ে তাকে বলি, ততক্ষণ আমাদের রিলেশনটা এমন যে মেয়েটা আমাকে ভালোবাসে, আমি এটা আসলে গেস করতে পারি যে মেয়েটা আমাকেও ভালোবাসে। তো আমি ওই মাঠে গিয়ে তাকে আমি মিমকে আমি ফোন দিয়ে বলি আমার জীবনের লাইফের কিছু চরম সত্য আমি তোমাকে বলবো, আমি তোমার কাছে অনেক কিছু গোপন করছি, আমি যেগুলি তোমাকে বলি না, আমি আজকে তোমাকে সেই সব কিছু আমি তোমাকে বলবো। তার আগে আমার একটা কোশ্চেনের আনসার তোমাকে দিতে হবে। তারপর সে বলে যে কি বলো? আমি তাকে জিজ্ঞেস করি তুমি কি আমাকে ভালোবাসো? সে বলে হ্যাঁ বাসি। দাঁড়ান, প্রথম কথা হচ্ছে যে এরকম একটা প্রশ্ন কি একটা মেয়েকে কন্টিনিউয়াসলি কথা বলেই করা যায়? আসলে তখন আমি ওইভাবে তাকে আমি বলি যে আমি আমার লাইফের চরম কিছু সত্য কথা। ভালোবাসো বলতে কি আপনার সঙ্গে সম্পর্কের জায়গাটাই বুঝিয়েছেন যে আপনি তার বয়ফ্রেন্ড কিনা? মানে সে আমাকে আসলে ভালোবাসে কিনা বা পছন্দ করে ফেলছে কিনা এতদিনে। আচ্ছা, তো আপনি তাকে পছন্দ করতেন এটা আপনি বুঝিয়েছেন? হ্যাঁ, প্রথম দিন থেকে আপনি বোঝাতেন? জি, সেটা আমি বলছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হ্যাঁ বাসি। তারপর আমি বললাম যে আমার পক্ষে আসলে এই রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না,
আমার আমার যত ব্যাকগ্রাউন্ড আছে, আমার অতীত, আমার ওই সময়টা আমি কী করতেছি না করতেছি, আমার আর্থিক অবস্থা কেমন, পারিবারিক অবস্থা কেমন, আমার বংশ কেমন, মানে এভরিথিং, আমার বাবা যে দ্বিতীয় ওয়াইফ আছে তার, এবং এভরিথিং আমি তার কাছে বলি। বলার পরে বলেন কেন? আমি এইগুলি তাকে জানানোর দরকার, এইগুলি আমি আসলে এটা ভাই ভাই বলি। বিকজ আপনি আপনার ওই রিলেশনশিপে খুব সিরিয়াস ছিলেন, মারাত্মক serious এবং ছিল। আপনার এই যে মেয়েটার কাছে আপনি এটা কনফেস করছেন, আপনার তখন পর্যন্ত আপনার গার্লফ্রেন্ড, জি, তার আর্থিক অবস্থা, তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন ছিল, এটা কি জানতে পেরেছেন আপনি যখন তাকে এগুলো বলতে গেছেন? তার আগে কি আপনি জানেন না? জানেন না? তখন পর্যন্ত আমি আসলে টুকটাক জানি, গভীরে জানি না। গভীরে জানেন না, কিন্তু তার আগেই আপনি আপনার নিজেরটা পরিষ্কার করে নিচ্ছেন। জি জি। ওকে। এবং সব কিছু বলার পরে আমার ইন ডিটেল, এবং তারপরে আমি তাকে একটা কথা বলে দেই যে আসলে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু আমার সামনে আমার কেরিয়ারটা আমার সবচাইতে বড়। আমি আমার কেরিয়ারের ক্ষেত্রে আমি চাই না কোনো বাধা আসুক, আর আমি এই কেরিয়ার আর রিলেশন একসাথে কন্টিনিউ করতে পারবো না। আমি আমার কেরিয়ারটাকে সবচাইতে আগে দেখি, এবং এর জন্য আমি সব কিছু ছাড় দিতে রাজি আছি। আর এর জন্যই আমি আসলে তোমার সাথে রিলেশনটা রাখতে পারবো না, বা আমি তোমার সাথে রিলেশনটা রাখতে চাই না। আমি তোমাকে অনেকদিন তোমার সাথে কথা বলছি, হয়তো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার প্রতি দুর্বল, যার কারণে তোমারও খারাপ লাগবে, কিন্তু আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে আর কখনোই ফেসবুকে, ফোনে, মেসেজে কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না, এবং সব কিছুতে আমি ব্লক দিয়ে রাখবো তোমাকে, এবং তুমিও কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। সে ওই দিন রাতে খুব কান্নাকাটি করে। আমরা আবার রাতে একটা সময় আবার ক্যাফেতে যাই, মানে আমিও প্রচুর কান্নাকাটি করে কথাগুলো বলি। ক্যাফেতে যেতেন কেন? রাত্রে আবার ক্যাফেতে, মানে বাসায় যায় নাই তখন, ক্যাফেতে যাইতাম। আসলে রাতটাকে এমনিতেই ভালো লাগতেছে না, কথাগুলি বলার পরে খুবই কান্না করে আসলে কথাগুলো বলছিলাম। তারপর কথাগুলি বলার পরে আবার ক্যাফেতে যাই, আমার বন্ধুকে নিয়ে ক্যাফেতে যাই। ক্যাফেতে গিয়ে আসলে গান টান শুনি, এমনিতেই রাত্রে। এই বাজারের মধ্যে এই ক্যাফেতে রাত্রেবেলা গান শুনলে কোনো সমস্যা হতো না? না না। আচ্ছা, ওকে। জি। তারপর রাত্রে আমরা ক্যাফেতে গিয়ে গান টান শুনি। আমি তখন পর্যন্ত আসলে আমি সিগারেটটা আমি কলেজ লাইফে থাকাকালীন শিখেছিলাম, আসলে সিগারেট খাওয়াটা কলেজ লাইফে থাকার সময়। তো তখন ক্যাফেতে আসলে ধূমপান করি, স্মোক করি ক্যাফেতে, ওইভাবে রাতটা যায়। এবং সেও প্রচুর কান্নাকাটি করে, এবং সে ফেসবুকে খুবই কষ্টের স্ট্যাটাস দেয়। তারপরে আমার খুব খারাপ লাগে, কিন্তু তারপরের দিন শুক্রবার রাতটা ওইভাবে চলে যায়, ঘুমায় না। জুমার নামাজ পড়ে আসার পর সে আবার আমাকে ফোন দেয়। নামাজ পড়ে আসার পর হঠাৎ আমার ফোনে ফোন আসে, এবং নাম্বারটা ওর ছিল। ও ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি যে সে, মানে একটু পিছনে যেতে চাই। রিলেশনের একটা সময়ে একদিন আমি তার ফোনে কিছু টাকা আসলে লুট করে দিয়েছিলাম, টাকা ভরে দিয়েছিলাম। তার ফোনে টাকা ছিল না, একদিনে আমি তার ফোনে টাকা ভরে দিয়েছিলাম, এবং সে আমার ফোনে ওই টাকাটা রিটার্ন করে তারপর আমাকে ফোন দেয়। তারপর দিন রিটার্ন করে আমাকে ফোন দেয়, বলে যে আপনার ফোনে টাকা গেছে। আমি কই হ্যাঁ টাকা আসছে, আপনি আমাকে টাকা দিয়েছিলেন, আমি টাকাটা রিপিট দিলাম। আমি কই তোমাকে আমি ফোন দিতে না করছিলাম, তুমি ফোন দিলা কেন? তারপর সে বলে দিছি, আমার ভালো লাগতেছিল না, আপনার সাথে কথা বলার জন্য দিছি। এবং আমি আবার তার সাথে কন্টিনিউ কথা বলা শুরু করে দিই। আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই, এবং তার সাথে আবার আমার লম্বা সময় কথা হয়, এবং সম্পর্কটা ওখানে শেষ ছিল, আবার ওখান থেকে আবার শুরু হয়েছে। তারপর ওভাবেই আমাদের সম্পর্কটা কন্টিনিউ থাকে, এবং আমরা একটা পর্যায়ে দেখা করার সিদ্ধান্ত নিই। তখন আপনি কোথায়? ঢাকাতে? না, ময়মনসিংহে? জি জি। আর ও ঢাকাতে? জি জি। ওকে। তার বাবার যে এলাকা, তার নিজের যে বাড়ি, সে বাড়িটাতে যাইতে হইলে আমাদের শহরের উপর দিয়ে যাইতে হতো আমাদের। তারপর সে একদিন তার বাড়িতে যাবে, ঢাকা থেকে তার বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার সময় সে আমার সাথে বলে যে আমি বাড়িতে যাব, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি যদি আসো তাহলে এই জায়গাটায় আসো, আমাদের শহরের একটা জায়গা, এবং সেই জায়গাটা দিয়ে তার যাইতে হয় মূলত। তারপর আমি ওই দিন ক্যাফে থেকে খুব করে আসলে এই দিনটা ছিল আপনার নভেম্বরের 13 তারিখ। নভেম্বর 13 তারিখে আমি তখন ক্যাফেতে, হঠাৎ করে সে আসার কথা। তারপর আমাকে ফোন দিছে যে আমি আসছি, আপনি আসেন। এখন তো আমার ক্যাফেতে তখন কেউ ছিল না, আমি একজনকে আসলে বসায় রেখে আমি ওইভাবেই বের হয়ে গেছি। এবং বের হয়ে গেছে আমার যে ফ্রেন্ড, ও সব কিছুই জানতো, ও তখন হাসপাতালে ছিল। তখন সেও মাঝে মাঝে আসলে সে বসতো আমাদের সাথে, ক্যাফেতে বসতো।
তো তখন সে হাসপাতালে ছিল, আমি একাই ছিলাম, যার কারণে আমি অন্য একজনকে বসায় আমি চলে গেছি তার সাথে দেখা করার জন্য, ফোনে ফার্স্ট টাইম দেখা করব। তো আমি গেছি, যাওয়ার পরে দেখি আমি ওর দেখছি এবং দেখি যে ও ফোনে কথা বলতেছে। তো ফোনে কথা বলতেছে, আমি তার পিছন দিয়ে গিয়ে দাঁড়াইছি, তার সাথে দাঁড়াইছি। সে আমাকে ফোন দিয়েছিল, তারপর আমি বলছি ঠিক আছে আমি তোমাকে চিনতে পারছি। তখন সে আমাকে আসলে চিনতে পারে, তার সাথে আমার কথা হয় এবং আমি প্রথম দিনে অনেক লেট করে গেছি আসলে দেখা করার জন্য। ক্যাফেতে সময়টা মিলাইতে পারি না, কাকে না কাকে বসাবো, এই কারণে অনেক লেট করে গেছি এবং সে রাগারাগি করে। প্রথম দিনই অবস্থা রাগারাগি বলতে ওই রকম না, এবং সে বলে যে এত লেট করে আছেন, কখন থেকে আপনার জন্য দাঁড়ায় আছে আর কি, এই টাইপ আসলে। তারপর কথাবার্তা হয় আমাদের, সিএনজিতে কথা হয়, ওকে আমি সিএনজিতে তুলে দিই। তারপর কিছু ফল টল বাসার জন্য নেওয়া যাওয়ার জন্য এইগুলি কিছু আসলে তাকে সে নিতে চায় না, আমি জোর করে তার কাছে দিয়ে দিই এবং সিএনজিতে বসে একসাথে অনেকক্ষণ কথা হয়। তো এইভাবেই আসলে ও প্রথম দিন চলে যায় ওর বাড়িতে, তারপর আমাদের ফোনে কথা হতে থাকে এবং মানে আসলে লাইফে ফার্স্ট তার সাথে আমার কথা হয়, ওই ফিলগুলি যে আসলে কেমন ছিল, যে আমার মনে হয় না আমার লাইফে আর কোনোদিন ওই ফিলগুলি আসবে, আমার এমন মনে হয় আসলে। সেটাই সবার জীবনের প্রথম স্মৃতিটাই খুব ইম্পর্টেন্ট। মানে আমি অনেক মানে কেমন যেন লাগতেছিল যে আমি ফার্স্ট টাইম দেখা করছি, মানে আমার কাছে এটা একটা কী যেন পাইছি, একটা মোহের মতো, মানে অনেক বড় একটা কিছু। তারপর আমি আসার সময় এত খুশি হয়েছে আমি আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছি, দোস্ত আজকে তো দেখা হয়েছে, মানে এক্সাইটেড, মারাত্মক দেখা হয়েছে। তারপর আসি, ক্যাফেতে আসি, অনেক আবার কথা হয় এবং আবার যেদিন সে ঢাকায় ব্যাক করবে সেদিন আবার তার সাথে আমার একই জায়গায়, আবার সেই জায়গায় আমি আসি এবং সেই জায়গায় আবার সেদিন তার সাথে আমার দেখা হয় এবং আমি তাকে, সে বাসে ঢাকা যাবে তখন আমি তাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাই, আমি টিকিট কেটে দিই, সে নিতে চায় না, আমি জোর করে তার কাছে আমি টিকিটটা দিয়ে দিই, সে ঢাকা যায় তখন। তো এইভাবে আবার রিলেশনটা কন্টিনিউ থাকে, কথা হয় আমাদের এবং আমার যে সিনিয়র ভাই তিনি আমাকে অনেক বুঝায় যে তুমি ভুল করতেছো, তোমার কেরিয়ারটা নষ্ট হবে। আমার এইগুলি আসলে আই ডোন্ট কেয়ার, তখন মানে আসলে মোহের ভিতরে, মনে একটা মোহের ভিতরে পড়ে গেছে আমি, আমার ওই বিষয়গুলো ভালো লাগতো। তো তখন আমার ঢাকাতে একটা আইটি, যেটা আসলে ক্রিয়েটিভ আইটি নামে পরিচিত, এইখানে আমি একটা কোর্স করার জন্য, ওয়েব ডিজাইনের উপর একটা কোর্স করার জন্য একটা অ্যাপ্লাই করি এবং তারা কোর্সটা খুব মানে স্বল্প মূল্যে শিখাবে আসলে কোর্সটা, এটার জন্য আমি অ্যাপ্লাই করি এবং তারা একটা পরীক্ষা নেবে এবং পরীক্ষা নিয়ে তারপর তারা আসলে যারা যারা চান্স পাবে তাদেরকে কোর্সটা করাবে। আসলে মূলত ফ্রিতেই আসলে ছিল সেটা তারা করাবে। তো মাঝখানে আমি একটু বাদ দিছি, একটু ব্যাক করবো। এই ওই যাওয়ার পরে তারপর আমাদের আবার একবার দেখাটা হয় ডিসেম্বর 4 তারিখে। সে ঢাকা থেকে আসে, একমাত্র উদ্দেশ্য ছিল সে আগে ফার্স্ট টাইম আমার সাথে দেখা করবে এবং সে আমার এলাকায় তার বোনের বাড়ি ছিল, বিয়ে হয়েছে ওখানে এবং সে ওখানে যাবে। তার ওই দিন ফার্স্ট টাইম আমাদের অনেক ঘোরাঘুরি হয়, আসলে ফার্স্ট টাইমের মতো আমরা আসলে একসাথে ঘুরি। আমাদের এলাকায় নদী আছে, নদীতে নৌকা একসাথে ঘুরি, আমরা অনেক পিক টিক তুলি এবং আমি একটা সিএনজি ভাড়া করছিলাম আমার এক কাছের লোকের এবং ওই সিএনজি দিয়ে অনেক ঘুরছি ওর নিয়ে, টুকটাক ওর সাথে আমার কিস্তি অনেক প্রথম ওই দিনই আসলে সিএনজির ভিতরে হয়। মানে ফিলগুলো আসলে মারাত্মক, আসলে বোঝানোর মতন, আসলে কেমন যেন লাগতো ভিতরে যে আসলে ফিলগুলো, জীবনের প্রথম প্রেমের স্মৃতিগুলো সবার এরকম। জি। তারপর আবার ওই দিন সে তার বোনের বাসায় চলে যায়, আমি ওই দিন অনেক খুশি হই এবং আমার একটা ভাই ছিল, তো সে বিবাহিত, সে তার লাভ ম্যারেজ ছিল খুবই। তখন পর্যন্ত কি আপনি তার ফ্যামিলি স্ট্যাটাস, কোথায় থাকে, কি করে সেগুলো জানেন? জি তখন সম্পূর্ণ জানেন? জি ইন ডিটেল। এবং আপনার যে এরকম আপনি যেটাকে অনেক বেশি নেগেটিভ মনে করেছেন আপনার এই সম্পর্কের ক্ষেত্রে, সেগুলোকেও কিভাবে নিয়েছিল? সে একবারে স্বাভাবিকভাবে নিয়েছিল। ওকে। তারপর আপনি লেখাপড়ায় তখন কি কোথাও ভর্তি হয়েছেন? না, তখনও হননি ভর্তি? ভর্তির সময় চলে যাচ্ছিল না? তখনও হয় নাই। আপনার আমি পরীক্ষা দিছি বেশ কয়েকটা, আমি কোনো জায়গায় চান্স পাননি। ওকে, হ্যাঁ, চান্স পাই নাই। তারপর আর ও কিসে পড়তো? ও আসলে আমার 1 বছরের সিনিয়র ছিল। জি, আচ্ছা। ও ঢাকাতে, আসলে আমি কলেজটা বলতে চাচ্ছি না, ঢাকাতে একটা ভালো কলেজে পড়তো। জি, নামকরা কলেজে পড়তো। কোন সাবজেক্টে? অনার্স পড়তো সোশ্যাল ওয়ার্কে। ওকে, সমাজকর্মতে। হ্যাঁ, জি। তো সে আমার সমাজকর্মে পড়ে সমাজকর্ম করে বেড়াচ্ছে আপনার সঙ্গে। জি। ওকে, জি। সে তখন আসলে ও তখন আমার 1 বছরের আসলে সিনিয়র হিসাবে পড়াশোনা করে, আমার 1 ইয়ার উপরে। তখন সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, ফার্স্ট ইয়ার ফাইনাল
দিয়ে দিছে মনে হয় অলরেডি। ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর সিএনজিতে ছিলাম আমরা। জি, তারপর সিএনজিতে অনেক ঘোরাঘুরি হয়। তারপর আমার আরেকটা ভাই ছিল, তাদের লাভ ম্যারেজ ছিল, তা খুব ভালো সম্পর্ক ছিল এলাকারই। আমি ভাবি তার যে ওয়াইফ আমার ভাবি, তাকে ফোন দিয়ে বলি, ভাবি আজকে তোর সাথে আমার দেখা হইলো, অনেক কিছু হইলো এই সেই। তো ভাবি ঠিক আছে দেখো এইগুলি করতেছ, ওরে আবার কোনোদিন কষ্ট দিও না। মেয়ের ব্যাপারে টান দিয়ে সে কথা বলতেছে, ওরে কোনোদিন কষ্ট দিও না। তো হঠাৎ এইভাবে রিলেশনটা কন্টিনিউ আছে, আমি ক্যাফেতে কন্টিনিউ করতেছি, সব কিছু ঠিকঠাক চলতেছে ভালো। তো একটা সময় হয়েছে কি, যখন আমি ক্রিয়েটিভ আইটিতে অ্যাপ্লাই করি, আমার এক্সামের সময় হয়, তখন আপনার নভেম্বরের 12 তারিখ মনে হয় সম্ভবত, আসলে আনুমানিক খেয়াল নাই, 12 তারিখ এর 2 দিন আগে তার সাথে আমার এক ফেসবুক নিয়ে একটু ঝামেলা। সে ফেসবুকে রিপ্লাই দিতে হয়তো একটু লেট করতো, এইগুলির কারণে আমি একটা সময় তাকে একটু ফোর্স করে বলে ফেলি যে আমি তোমার ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা চাই, একটু দেখতে চাই। সে কোনোভাবেই দিতে চায় না। একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করি। এইটা নিয়ে কেন আপনি তাকে সন্দেহ করেন? সন্দেহ করার বলতে ওর রিপ্লাই দিতে খুবই লেট করতো। ওকে, জি, সে আমার আনসার দিতে খুবই লেট করতো। তো একটা সময় আমার ফিল জাগে যে এত লেট কারোর সাথে কথা বলতেছে কিনা সন্দেহ জাগে, যার কারণে আমি তাকে ফোর্স করি যে আমি তোমার আইডির পাসওয়ার্ডটা চাই, এবং সে কোনোভাবে সেটা দিতে রাজি না, এবং আমি খুব রাগারাগি করি তার সাথে, এবং রাগারাগি করার না দিলে তো সন্দেহ আরও বাড়বে। এখানে একটু বিষয় বলে নিই, সবার প্রেমের ক্ষেত্রেই, বিশেষ করে আজকালকার লাভ রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি এই জিনিসটা খুব কমন, এই ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড চাওয়াটা। এবং এমন কোনো কাপল পাওয়া যাবে না যারা ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড চাননি জীবনের একটা পর্যায়ে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে অনেক সময় এই সন্দেহের ব্যাপারটা আরও তীব্র হয় যদি তাৎক্ষণিকভাবে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ডটা যদি সে না দেয়, এবং এটা নিয়ে খুব ভয়াবহ অবস্থা ধারণ হয়। তবে আমি সবাইকে বলবো, সচেতন করবো এই জায়গাটি থেকে। দেখুন, সন্দেহ করে কাউকে কোনোভাবেই রিলেশনশিপে রাখা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি সে ওই ধরনের সম্পর্কে কারোর সঙ্গে যায়ও, তাহলে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি তাকে তাকে অ্যাকিউজ করা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে এটা। আর তৃতীয় কথা হচ্ছে, কোনো জিনিস যদি আপনার কাছ থেকে সে গোপন করে, তাহলে ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাওয়াটা একটা বোকামো ছাড়া কিছুই না, কারণ তার আগে সে ডিলিট করে ফেলবে, এগুলো দেখার কোনো সুযোগ থাকবে না, এবং এটা চাওয়া উচিত না। এতটুকু রেসপেক্ট নিশ্চয়ই থাকা উচিত। কিন্তু আমাদের প্রেমে পড়লে এই বিষয়গুলো থাকে না, এথিক্সের এই বিষয়গুলো থাকে না, কেন জানি। তখন ইমোশনাল হয়ে যাই আমরা অনেক বেশি। হ্যাঁ বলুন। তারপর তার সাথে আমি খুব রাগারাগি করি যে কেন দিবা না, হয় আমি তোমার আমি বলি যে আমি অধিকার খাটানোর চেষ্টা করি আসলে, যে আমি বলি আমি তোমার ভবিষ্যৎ, বা তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখবো, আমরা একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমি চাই না আমাদের মাঝখানে কোনো প্রাইভেসি থাকুক। এইভাবে বুঝায় তার সাথে রাগারাগি করার এক পর্যায়ে সে অনেকটা সময় নিয়ে আমাকে আইডিটা দেয়। আমি আইডিটা লগ ইন করার পর আমি আইডিটা লগ ইন করার পরে আমি দেখি যে আসলে অনেক ধরনের কনভারসেশন আমি বুঝতে পারি, যেহেতু আমি এই দিকে একটু বুঝি, আমি বুঝতে পারি যে সে অনেক ধরনের কনভারসেশন আমার সাথে লুকাইছে। কি পান আপনি অ্যাকচুয়ালি? তারপর আমি তার কিছু যে ক্লোজ ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড আসলে, ওদের সাথে কনভারসেশন আমি অনেকগুলি দেখার পরে তো আমার ওটা নিয়ে আমি তেমন রাগারাগি করি না, স্বাভাবিক হিসাবে নেই। তারপর যে আমাদের যে অ্যাড না থাকলে, আইডিতে ফ্রেন্ডশিপ না থাকলে মেসেজ করলে ওটা মেসেজ রিকোয়েস্ট আকারে যাইতো। আমি অপেরা মিনিতে ব্রাউজ করার পরে মেসেজ রিকোয়েস্টে যাওয়ার পরে একটা মেসেজ আমি দেখি, মেসেজটা আনরিড, ও দেখে নাই। ওটা ওইখানে গেলে মেসেজটা শুধু দেখা যায় যে আইডির সাথে তার ফ্রেন্ডশিপ নাই। তো সে সব মেসেজ ডিলিট করে দেওয়ার পরে ওই মেসেজটা ছিল যে একটা ছেলে বলতেছে যে তুই ওকে জীবনেও পাবি না, আমি ওকে মেরে হাত পা ভেঙে দিব, তুই এত খারাপ, তুই ওর সাথে এই করছিস সেই করছিস, এই জাতীয় টেক্সট, এবং সে একা করছে, এবং ওই টেক্সটগুলি মেয়ে নিজেও দেখেন নাই। ওটা রিকোয়েস্ট আকারে আসে না, ইচ্ছা করে না দেখলে আসলে সামনে আসে না। টেক্সটটা দেখার পরে আমার ভিতরে ব্যাপক ফিল লাগে, ওর সাথে আমার সন্দেহ জাগে যে ওর সাথে হয়তো অন্য কারোর রিলেশন ছিল, এবং আমি তাকে ফোর্স করি, অমুক ছেলে কে, অমুক একটা নাম আছে তার, তাকে বলি যে ও ছেলেটা তোমার সাথে কোনো সম্পর্ক ছিল? ফার্স্ট টাইম ও না বলে, আমি ওরা জিজ্ঞেস করি সত্যি করে আমার সাথে কথা বলবা, তার রিলেশন ছিল কোন না, ওর সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ ছিল। আমি তারপর ওকে অনেক বোঝাই যে তো আমার কাছে সত্যি বলবা, সে বল জাস্ট রিলেশন ছিল, আমি কোনোদিন দেখা হয়েছে? তারপরে বলেন না। তারপর আমি আচ্ছা ঠিক আছে, ওই দিন আমি আরেকটু প্রেশার দিই যে না, এই তোমার সাথে ওর দেখা হয়েছে, আমি অমুক একটা কনভারসেশন আমি দেখছি ওর সাথে তোমার শিওর দেখা হয়েছে, তুমি আমার কাছে কোনো কিছু গোপন করবা না। বলার পরে ও বলে যে আসলে ওর সাথে আমার এক প্রকার রিলেশন ছিল,
আমি তখন নিজের আসলে কন্ট্রোল করতে পারতেছিলাম না, যে আসলে আমি ওরে এমনভাবে ভাবছিলাম। এবং ও আমাকে আগেই বলছিল রিলেশনে, আসলে যখন তার সাথে ফার্স্ট কথা হইতো, ও ছেলেদের সাথে তেমন একটা কথা বলে না, যে ও আসলে মহিলা কলেজে করতো, ছেলেদের সাথে আসলে ও তেমনভাবে কথা বলে না, এই ব্যাপারটা সে লাইক করে না। মানে আপনাকে মিথ্যা বলেছে? জি জি। এবং আমি তখন ওর ব্যাপারে খুবই হ্যাপি ছিলাম, যে আসলে আমি তখন ওরে বলতাম যে তুমি এমন একটা নাম করা কলেজে পড়ো, এই কলেজের মেয়েদের ব্যাপারে তো অনেক দুর্নাম আছে, অনেক দুর্নাম হয়, আসলে সব জায়গায় হয়, কিন্তু আমাদের কলেজটার দুর্নামটা একটু আসলে ভাসে বেশি, এই কারণে আমি তারপর তখন তাকে নিয়ে হ্যাপি। আমি তাকে বলি যে আসলে আমি তোমাকে নিয়ে খুব হ্যাপি, আসলে তোমার মতো মেয়ে ওই কলেজে পড়াশোনা কইরা যে তোমার মতো ভাবে থাকে, কোনো ছেলের সাথে কথা বলে না, এই করে না, এইরকম একটা মেয়ে আসলে আমার লাইফে পাওয়া আসলে আমি নিজের ভাগ্যবান মনে করতেছি, কারণ এমন মেয়ে এখন পাওয়া যায় না, সম্ভব না, যেহেতু কলেজটা একটু ওই ব্যাপারে মানুষ নেগেটিভ আকারে নিত। আমি খুবই হ্যাপি ছিলাম, কি ওরে মানে আমি ওইভাবে চিন্তা করতাম। তখন আমি তারা বলতাম যে দেখো আসলে আমি আমার লাইফে কী পাইছি আমি জানি না, তবে আমি অনেক বড় কিছু পাইছি, আমি তোমার নিয়ে এতটাই গর্ববোধ করি। এবং ফ্রেন্ডদের সাথে সবাইকে বলতাম যে ওর মতো ভালো মেয়ে হয় না, আমি খুবই ভালো জানতাম ওর মতো ভালো মেয়ে হয় না, আমি প্রচুর বিশ্বাস এবং প্রচুর ভালোবাসতাম। তারপর যখন আমাকে বললো যে ওর সাথে আমার কিছুদিনের রিলেশন ছিল, কথা হইতো, আমাদের একদিন দেখা হয়েছে, তখন আমি রাস্তা দিয়ে কথা বলতে যাইতেছিলাম, আমি ওখানেই বসে পড়ি। এবং বসে পড়ে মানে আমার মাথায় আসমান ভাঙা পড়ে। আমি মানে ওর কী ভাবছি, আমি যেই ভাবনাটা ওরে ভাবছিলাম, আমার সেই ভাবনার মানুষটা এখন চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি অনেক বুঝাই রাতে, তুমি আমাকে, আমার ভিতরে সন্দেহ জাগে, হয়তো সে আমার কাছে আর অনেক কিছু গোপন করছে। মানে একটা যেহেতু ধরা পড়েছে, নিশ্চয়ই আর অনেক কিছু আছে, আর অনেক কিছু, এটা আপনার মনের মধ্যে সন্দেহ হয়। তারপর ওই দিন রাত্রে মানে ফার্স্ট টাইম ও স্বীকার করে না যে আসলে ও ওই ছেলের সাথে দেখা করছে। আমি ফোর্স করার পরে ও স্বীকার করছে যে হ্যাঁ ওই ছেলের সাথে দেখা করছে একদিন জাস্ট। ও আরেকটা ও চিটাগাঙে থাকতো, ওখান থেকে সে ঢাকায় আসা শুধু মেয়েকে দেখার জন্য একদিন ঢাকা আসছিল, একদিনই তাদের দেখা হয়। এবং ওই দিন রাতে আমি প্রচুর বুঝাই, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমার লাইফে যে আসলে এই জিনিসটা শেষ, যে আমার কাউকে খুঁজতে হবে বা কাউকে পাইতে হবে, আমি অলরেডি তোমাকে পেয়ে গেছি। আমি এইভাবে আপনি তাকে বলেছিলেন যে তুমি যদি অন্য কারোর সাথে কোনো কিছু করে থাকো তাহলে আজকে সবকিছু স্বীকার করো। হ্যাঁ হ্যাঁ, এবং এগুলি আমি বলি তাকে, এবং সে আমাকে সবকিছু বলে না, জাস্ট টুকটাক আমি যতটুকু জানছি এতটুকুর ভিতরে সে আমাকে বলছে। ওই আইডিটা থেকে আমার আইডি থেকে আমি তাকে ওই আইডিতে অ্যাড দিই এবং অ্যাড দিয়ে বলি অমুক ছেলেটা কে, অমুক ছেলেটা অমুক, আচ্ছা তার আইডিটা আমি নেই তার কাছ থেকে, তার আইডিটা আমি নেই। ওই ছেলেটা, যে ছেলেটার সাথে তার রিলেশন ছিল, আইডিটা নেন মানে কি আপনি তাকে কনভিন্স করেন যে আপনি আইডিটা আমাকে দিয়ে দেন? আইডিটা নেই বলতে আসলে যেই রিকোয়েস্টটা ছিল, আসলে যেই মেসেজটা আমি দেখছি, মেসেজটা ছিল যে ছেলেটার সাথে তার রিলেশন ছিল তার ফ্রেন্ডের। আচ্ছা, ফ্রেন্ডের আসলে ফ্রেন্ডের হিসাবে বলছে, তুই ওকে পাবি না, তো আমার বন্ধুকে ঠকাইছিস কেন? আচ্ছা, তারপর তার ওই আইডিতে আমি অ্যাড দিয়ে, আসলে যে মেসেজটা ছিল ওই আইডিতে আমি অ্যাড দিয়ে, তারপরে আমি ওই ছেলেটাকে মানে ওই ছেলেটাকে খুঁজি যে তোমার অমুক বন্ধুর আইডিটা আমাকে দাও, মানে যার সাথে মিমের রিলেশন ছিল। তো আপনাকে সে জানতে চায় না যে কেন আপনাকে দিব, কেন আপনি কেন চাচ্ছেন এই ধরনের ইনফরমেশন? তখন আমি আসলে বলছি যে আমি তার আইডিটা আমি বলছিলাম যে আমি মেয়ের মামা। ওকে, আমি মেয়ের মামা হিসাবে তার পরিচয় দিছি এবং সেই ছেলেটা আমার সাথে অ্যাড হয়েছে মেয়ের মামা হিসাবে। সেই ছেলেটার সাথে অ্যাড করার এক পর্যায়ে মেয়ের আইডিতে কিন্তু আমি কোনো ধরনের কনভারসেশন পাই নাই, যদিও তাদের ফেসবুকে অনেক ধরনের কনভারসেশন হয়েছে। আমার ভিতরে প্রচুর সন্দেহ। তখন আমি ঢাকায় যাওয়ার সময়, মূলত যখন আমি রিক্সা দিয়ে যাওয়ার সময় আমি রিক্সায় আমার সিনিয়র ভাইয়ের সাথে আমি রিক্সাতে, তো তখন আমি ছেলেটার সাথে আমার ফেসবুকে কনভারসেশন শুরু হয় মিমের সাথে যার রিলেশন ছিল। এক পর্যায়ে ছেলেটাকে আমি বলি যে আসলে আমি মিমের মামা। তারপর সে আসলে পাগলের মতো আমাকে জিজ্ঞেস করা শুরু করে দেয় যে মিম কেমন আছে, মানে তাদের সম্পর্কটা তখন থেকে। ওকে, আমরা বুঝতেই পারছি যে ঘটনার যে জটিলতা সেটা এখান থেকেই শুরু হবে, এবং যারা সিক্রেটস শুনছেন তাদেরকে শুধু একটা কথাই বলতে পারি, এই জটিলতাটা এতটাই জটিল হয়েছে পরবর্তীতে যেটা আসলে চিন্তার বাইরে। আমরা সবসময় একটা কথা বলি, আপনি অপরাধী, আপনার দিকে আমাদের কোনো আঙ্গুল নেই, আমরা বরং অপরাধের কারণটা রিভিল করে মানুষকে সচেতন করতে চাই, এই অর্থে যে মানুষটিকে আমরা অপরাধী বলছি তার পেছনে একটা শক্তিশালী কারণ ছিল, সে ইচ্ছা করে অপরাধ করেনি, এবং আপনি যাতে এই কারণের মুখোমুখি না হন, আপনি যাতে অপরাধী না হন। আমরা বিশ্বাস করি আপনার একটি অপরাধ কিংবা আপনার একটি অপরাধ জন্ম হওয়ার জন্যে যে কারণ ছিল
সেই কারণগুলো কিংবা অপরাধের পরিণতি মানুষকে জানিয়ে সচেতন করার জন্যে আপনার যে মানসিকতা, সেটাকে আমাদের সম্মান জানানো উচিত। সেই অনুসারে সেই জায়গাটি থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রত্যেকটি গেস্টকে সম্মান করি। প্রিয় শ্রোতা, আরমানের দিকে আমরা আঙ্গুল তুলতে চাই না, আমরা বরং বলতে চাই যে আরমানের মতো করে ভুল যাতে কেউ না করে। সো খেয়াল রাখবেন, আমাদের মূলত অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে অপরাধ থেকে দূরে থাকেন। ব্যাক টু ইউ আরমান, আমরা যেখানটায় ছিলাম, তারপর কি হলো? সে আমাকে জিজ্ঞেস করে যে মিম কেমন আছে, অনেক কিছু জিজ্ঞেস করে মিমের ব্যাপারে। আমি মিম তো আসলে ভালো নাই, মিম সবসময় মনমরা অবস্থায় থাকে। আমি জানতাম ওর সাথে তোমাদের রিলেশন, আমি আগে থেকে জানতাম। মামা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলেছেন। আসলে ও সবসময় খুব মনমরা অবস্থায় থাকে। আর আপনি কি চিন্তা করছেন যে ফাইন্ডিংস গুলো বের করা যায়, আসলে রিজনটা কি ছিল, কতদূর পর্যন্ত আগাইছে এগুলা? হ্যাঁ, জি। তারপর ছেলেটা আসলে আমাকে বুঝতে পারে নাই, তারপর সে অনেক কিছু বলে মেয়ের ব্যাপারে। আর আমি তাকে বলি যে আমি আসলে চাই যে তোমাদের রিলেশনটা হোক, কন্টিনিউ হোক, কারণ মেয়েটা সেই থেকে মনমরা, কিছুই ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আমার কাছে অনেক কিছুই বলে তোমার ব্যাপারে, সে তোমাকে এখনও খুব ভালোবাসে, খুব মিস করে, এইগুলি বলি। আর আমি তারা এটা বুঝাই যে আমি চাই তোমাদের রিলেশনটা হোক, কারণ তোমাদের মতো আসলে ভালোবাসা এখন আর হয় না, তোমাদের ভালোবাসাটা সত্যিই খুব সুন্দর, আর আমি এটার একটা ফিউচার তোমাদের দিতে চাই। এটা বলে আমি তাকে বলি যে আসলে আমি মাঝখান থেকে আমি যদি তোমাদের সমাধানটা করতে চাই রিলেশনের, আমি এর জন্য আমার কিছু তথ্য আসলে জানা লাগবে, আমি ইন ডিটেলে জানি না। সে আমাকে বলে আপনি মিমকে জিজ্ঞেস করেন। তারপর বলি যে আসলে মিম তো আমাকে সব কিছুই বলতে পারে না, মিম আমাকে বলছে যে আসলে তোমার থেকে জানতে। তারপর আমি তার কাছে বলি, সে আমাকে টুকটাক কিছু বলে যে আমার এই হয়েছে সেই হয়েছে। আমি বলি আসলে এইভাবে বললে আমি বুঝবো না, আমি চাই তোমাদের রিলেশনটা হোক, রিলেশনটা কন্টিনিউ হোক এবং তোমাদের একটা ভবিষ্যৎ হোক। এই কারণে আসলে মূলত আমার পদক্ষেপটা নেওয়া। আর তুমি যদি আমাকে তথ্য দিয়ে হেল্প করতে পারো তাহলে কাজ হবে। আপনার আইডিতে মিমকে নিয়ে কোনো ছবি কিছু ছিল না? আমার আইডিতে বুঝি নাই, মানে আপনি যে পার্সোনাল আইডি দিয়ে ওনার সঙ্গে কথা বলছেন, জি জি জি, মিমের এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে, জি জি, তো আপনার আইডিতে মিমকে নিয়ে কোনো ছবি বা মিমের কোনো কমেন্টস কোনো কিছু ছিল না? না, তখন মানে ওই ছেলের সাথে কোনো কনভারসেশন নাই, এবং মিমের যে আইডিটা, মানে আপনার সাথে মিমের যদি কোনো কমিউনিকেশন আপনার আইডিতে ওই ছেলেটা দেখে, তাহলে তো সন্দেহ করার কথা যে মিমের সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে। সেই অর্থে মিমের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল কিনা ফেসবুকের মাধ্যমে? লাইক আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, মিম সেখানে কমেন্টস করেছে, বা মিমের সঙ্গে আপনি একটা ছবি পোস্ট করেছেন, এগুলো ছিল আপনার আইডিতে? ছিল। এগুলো ছিল তো আপনাকে তো সে সন্দেহ করবে। এবং সে ওইভাবে আমাকে কমেন্ট করে নাই, এবং যে কমেন্ট ছিল সামথিং, আর বোঝা যায় না কমেন্টস গুলোতে আসলে মামার সম্পর্ক না বয়ফ্রেন্ডের সম্পর্ক, মানে ছেলেটাকে ব্লক করা ছিল। ও ফাইন, ছেলেটাকে ব্লক করা থাকলে তো মিমকে সে দেখবেই না। ওকে, বলুন। হ্যাঁ, ব্লক করা ছিল। তারপর একটা পর্যায়ে আমি ছেলেকে বলি ফেসবুক আইডিটা আমাকে দাও, আমি নিজেই আসলে দেখে নেব তোমাদের মাঝে কী ধরনের কনভারসেশন হয়েছে, তারপর আমার ব্যাপারটা সমাধান করতে সহজ হবে। তারপর সে বলে যে আইডিটা তো আসলে মামা আমি দিতে চাচ্ছি না, ওর সাথে তো আমার আসলে কিছু ছবি লেনদেন হয়েছে, যেহেতু আপনার ভাগ্নে, সেহেতু আপনার দেখলে খারাপ লাগতে পারে, ওই ধরনের কিছু ছবি আছে। আমাকে আসলে আমি এখানে তোমাদের রিলেশনটা কন্টিনিউ করার জন্য আমি গুরুত্ব দিচ্ছি, যাতে তোমাদের রিলেশনটা আবার কন্টিনিউ হয়। ইদানিং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, আমি মনে করি। কারণ এই যে ব্যক্তিগত ছবিগুলো এভাবে আমরা সামাজিক মাধ্যমগুলোতে দেই বা সোশ্যাল সাইটগুলোতে দেই, এগুলো আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন কতটা মানে ভয়াবহ রকমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এটা একটু চিন্তা করা উচিত সবার। আমাদের আজকের এই সিক্রেটস অনুষ্ঠানে আমরা হয়তোবা সেকেন্ড টাইম আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কত বড় ভুল মানুষ তার জীবনে করতে পারে, বা সেটা কত বড় অপরাধও হতে পারে। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম একজন এখানে এসে কনফেস করেছিল, এক ভদ্রমহিলা, সেটা আপনারা শুনেছেন। আজকের অনুষ্ঠানেও কিছুটা সেই টাচটাই আপনারা পাবেন আমার মনে হচ্ছে। বলুন। তারপর সে একটা পর্যায়ে আইডিটা আমাকে, আমি বলি যে তোমাদের কনভারসেশন আমি নিজে দেখে নেব, আর আমার গুরুত্বটা ওটাই বেশি যে তোমাদের রিলেশনটা হোক, আর তুমি আইডিটা দিলে আমি ওইগুলি ছবি আসলে ওইভাবে দেখবো না, তুমি আইডিটা দিতে পারো, তোমাদের জন্য বেটার হবে। তারপর সে আমাকে আইডিটা দেয়, তার নিজের আইডি, তার মিমের এক্স বয়ফ্রেন্ডের নিজের আইডির পাসওয়ার্ড আমাকে দেয়, এবং আমি সাথে সাথে তার আইডিতে লগ ইন করি। তখন আমি আপনার ট্রেনে লগ ইন করি, টুকটাক চ্যাটিং আছে, তখন গুরুত্ব না দিয়ে তারপর আমি ঢাকায় আসি। ঢাকায় এসে এক জায়গায় থাকি। তখন রাত্রে ঢাকায় আসার পরে আমি আবার আইডিটা লগ ইন করি, এবং আইডিটা লগ ইন করার পরে আসলে আমি যেটা দেখলাম মানে নেওয়ার মতো না, একবারে মানে খুবই
মানে বলা চলে সরাসরি বলতে গেলে যে আপনার একটা উলঙ্গ ছবি যেটাকে বলে মেয়েটার ছেলেটাকে দেওয়া একটা ছবি। মানে ফার্স্ট টাইম মানে তখন আমার ভিতরে আসলে ভাই কী যে চলতেছিল আমি মানে বলে বোঝানোর মতন এতটাই যন্ত্রণা হইতেছিল ভিতরে, মানে আমি কি করবো আমার কোনো হুঁশ নাই। এবং আপনিও তো ওকে অবস্থায় কখনো দেখেননি? না না না, আমি তখন পর্যন্ত দেখি নাই। মানে আমার সেন্সে ধরতেছে না যে মানে আমি তাকে কি ভাবছিলাম, এটাও কি সম্ভব কি না। আমি ওখান থেকে আমি সিঁড়ি দিয়ে উপরে নামতেছি, নিচে উঠতেছি, আমি যেখানে উঠছি আসলে তারপরে আমি বাইরে গিয়ে ধূমপান করতেছি, মানে আমার মাথা কাজ করতেছে না। মানে আমি কি বলবো, আমি তার ফোন দিয়া তখন পর্যন্ত কিছু বলি নাই। তারপর আমার আসলে মাথা তো তেমন কেমন জানি হয়ে গেছে, আসলে আমি একটা পাগলের মতো, আমি মানে বিশ্বাস করতে পারছি না। কনভারসেশনটা কি ছিল, মানে একটা সম্পর্কটা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অবস্থায় ছিল? আচ্ছা, এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং তাদের ভিতরে কনভারসেশন, মানে যেগুলি আমরা বাজে কনভারসেশন বলি, ওকে, আপত্তিকর কথাবার্তা আসলে। ওকে, একটা ছবি আমি তখন দেখি এবং অন্যান্য ছবি ভালো ছবি লেনদেন করা আছে, এবং একটা ছবি তখন আমি একটা ছবি দেখি, তখন আমি মেয়েটার সাথে ফোন দিয়ে খুব ভালোভাবে কথা বলি, মিমের সাথে ফোন দিয়ে। আপনি ওই চ্যাট থেকে কি পেলেন, যে তাদের সম্পর্কটা কিভাবে হয়েছে, কত বছরের সম্পর্ক, কেন ব্রেকআপ হলো, এগুলো কি পাওয়া গেল? তখন পর্যন্ত মোটামুটি সম্পর্কটা কি ফেসবুকেই হয়েছে এটা বুঝতে পারছি, ফেসবুকের মাধ্যমে সম্পর্কটা তখন পর্যন্ত যেভাবে আপনার সাথে হয়েছিল, আমার সাথে হয়েছিল সেভাবে। তারপর সম্পর্কটা কতদিন আগে ব্রেকআপ হয়েছে? আমার না, যে আইডিটা আপনি পেলেন আমার সাথে রিলেশনের শুরুতেই, আপনার সাথে রিলেশনের শুরুতেই ব্রেকআপটা হয়েছে। আপনার রিলেশনশিপ কতদিনের ছিল ওখানে? তখন কয় মাসের বা কয় বছরের? আমার রিলেশনটা ছিল ওর সাথে 7 মাসের। 7 মাসের মতো, মানে 7 মাস আগে ব্রেকআপটা হয়েছে। হ্যাঁ, মানে আমি যখন তার সাথে রিলেশনটা শুরু করতেছি তখনই তার সাথে আসলে ব্রেকআপটা হচ্ছে। ওকে, সময়টা এরকম। ওকে। তারপর আমি যেহেতু আমার পরীক্ষা, আমি প্রিপারেশন নিতেছি, তারপর ওদিন রাত্রে আমি তার সাথে ভালোভাবে ফোনে কথা বলি এবং আমি ওখান থেকে তাকে বলি যে আমরা কালকে দেখা করব। আপনার প্ল্যান কি ছিল? জি, আমার প্ল্যান ছিল দেখা করব, আমি জাস্ট তাকে দেখাবো পিকগুলি, এবং ওইটা ছিল একটা আপনার 5 স্টার হোটেলে। 5 স্টার হোটেলে আপনি তাকে মিট করতে বললেন? জি। সে মিট করলো? হ্যাঁ। 5 স্টার হোটেলে সে কেন মিট করবে? আমি তারপর বলি তার সাথে এর মাঝখানে তার সাথেও আমার ওই ধরনের কথাবার্তা হয়েছে, আপত্তিকর যে কথাবার্তাগুলি বলছি, এবং তার সাথেও আমার ওই ধরনের কনভারসেশন হয়েছে। এটা কি মানে এই কনভারসেশন দেখার পরে না তার দেখার আগে? দেখার আগেও আপনার সঙ্গে হয়েছে? আমার সঙ্গে হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবং তখন আপনিও কি এই ধরনের ছবি আদান প্রদান করতেন? না না না, ছবি আদান প্রদান করেননি তখন পর্যন্ত? ওকে, জি। তারপর আমি ওই দিন রাত্রে ওর সাথে ভালোভাবে কথা বললাম, ওর সাথে আমি ফাইনাল করি যে হ্যাঁ আমরা কালকে দেখা করতেছি অমুক জায়গায়। তারপর সে আসে, পরদিন সকালে আমি এক্সাম দিই, আমার এক্সামটা ভালো হয় না, আমি চলে আসি। মানে আসলে আমার মাথা তখন কিছুই কাজ করতেছিল না, কিন্তু আমি মোটামুটি যে কোশ্চেনগুলি ছিল মানে খুবই সহজ আমার জন্য আসলে, আর প্রিপারেশন নিয়েছিলাম ভালো, এবং আমি শিওর ছিলাম যে আমি পাবো, এবং আমার ভাইও আমাকে সাহায্য দিয়েছিল তুমি পাবা। তারপর আমার এক্সামটা ভালো হয় না কেন, আমার চিন্তা মাথায় একটাই, আমি অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন দিতেই পারতেছি না, আমার শুধু এক কথায় বারবার মনে পড়তেছে। তারপর পরীক্ষা দিয়ে আমি আসি, এবং ওই দিন আস্তে আস্তে আমি ট্রেনে আসি, ট্রেনে আস্তে আস্তে রাত 3টা বাজে, এবং তখন পর্যন্ত আমি ফোনে কনভারসেশনগুলি ভালোভাবে দেখতে পারি নাই, ফার্স্ট টু লাস্ট যে কনভারসেশন খুব ভালোভাবে দেখতে পারি নাই। এবং ট্রেনটা ওই দিন একটা কারণে খুবই লেট করে, এবং রাত 3টায় আমরা ক্যাফেতে পৌঁছাই। ক্যাফেতে পৌঁছানোর পর মানে আমি ট্রেনে থেকে পাগল যে কী হয়েছে আমি ভালোভাবে দেখবো, ট্রেন যায় না কেন, মানে আমি ব্যাপক অস্থির যে আমার সব কিছু দেখতে হবে। তারপর যাওয়ার পরে আমি ট্রেন থেকে নামিয়া মানে খুবই দৌড়ায় সরাসরি ক্যাফেতে গেছি, মানে ক্যাফেতে গিয়া আগে ওর আইডিটা লগ ইন করছি। আর এর মাঝখানে আরেকটা কথা, যে এর মাঝখানে আমি ওর আইডিটার পাসওয়ার্ডটা চেঞ্জ করছিলাম। আইডিটা নেওয়ার পরে ওই ছেলের আমার বন্ধুরে দিয়ে যে এই আইডিটার পাসওয়ার্ডটা তুমি চেঞ্জ করো, ও তখন ক্যাফেতে ছিল, যে আইডিটার পাসওয়ার্ডটা তুমি চেঞ্জ করো, আমি তারপর আসতেছি। তারপর রাত্রে 3টায় যায় আমি কনভারসেশনগুলি খুব ভালোভাবে দেখি যে তাদের সাথে খুবই জঘন্য। আসলে আমি যে কনভারসেশন দেখছি আমি বলতে গেলে যে এর থেকে বেশি কোনো জঘন্য কনভারসেশন হইতে পারে না। একটা মানুষ এইভাবে কথা বলতে পারে না, ইভেন আমিও তার সাথে কখনো ওইভাবে মানে অতটা গভীরে কথা বলি না, যতটা গভীরে আসলে যতটা বাজে ল্যাঙ্গুয়েজ আসলে ব্যবহার করা হয়েছে, খুবই বাজে, মানে এটা শোনার মতো না বলার মতো। তারপর ওই দিন রাত্রে আসলে আমার আর ঘুম হয় নাই, সকালে দেখা হবে, আমার কাছে টাকা নাই, আমি শুধু এপাশ ওপাশ, আর আমার মানে হার্টবিট মারাত্মক আকারে তখন
সারা রাত এইভাবে মানে সময় যায় না, সকাল কখন হবে আস্তে আস্তে সকাল ভোরে আমি উঠে পড়ছি। তারপর সে ওখান থেকে আমি সিএনজি নিয়ে আমাদের যেখানে আসবে আসলে সে মিম যেখানে আসবে সেখানে আমি সিএনজি নিয়ে দাঁড়ায় রয়েছি এবং সে আসতেছে। তারপর সে আসার পরে আমি তার সিএনজি দিয়ে সরাসরি আমি হোটেলে নিয়ে যাই। আসলে সরাসরি সেখানে হোটেলে নিয়ে যাওয়ার পরে তার সাথে কথা হয় ভালোভাবে। তখন আমার মন আসলে খুব খারাপ যে আমি আসলে মানুষটাকে কি ভাবছি, আমার সেই ভাবনার মানুষটা আর নাই। আপনি এইরকম একটা জায়গাতে অ্যাপয়েন্টমেন্টটা কেন নিলেন? আপনার কোনো প্ল্যান কি ছিল? আমার প্ল্যান ছিল বলতে ওই কনভারসেশনগুলি জানার পরে আমার প্ল্যানটা আসলে মাথায় আসছে যে আমি ওকে ওইভাবে দেখাবো সব কিছু। তো দেখানোর জন্য আপনি বাইরেও দেখাতে পারতেন। ওয়াই আবাসিক হোটেল? আবাসিক হোটেলের উদ্দেশ্যটা ছিল কারণ তার সাথে আমার যে ধরনের কনভারসেশন হয়েছে এবং আর এইগুলি আমার মনে করেন যে ওর সাথে আমার বাজে বিয়ে আসলে আমি রাস্তাঘাটে আসলে করতে চাচ্ছিলেন না। আসলে এইগুলি যা করবেন রুমের ভিতরে, মানে আপনি ধরে নিচ্ছিলেন যে বাজে একটা বিহেভ করবেন এবং সেটা আপনি ওইগুলি দেখাবো, হয়তো বাজে তার সাথে আমার ক্রিয়েট হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। তারপর সে আমি আবাসিক হোটেলটা নেওয়ার পরে ওর নিয়ে যায় এবং ওর সাথে কথাবার্তা হওয়ার এক পর্যায়ে তার সাথে আমার অবৈধ সম্পর্কের এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক হয়। মানে ওইখানে আপনি একটা অনৈতিক সম্পর্ক তার সঙ্গে হয়, তখন আপনি এই জিনিসগুলো দেখাননি? না না না, দেখাই নাই। আচ্ছা, আমাকে একটু খোলামেলা বলতে হচ্ছে ঘটনাটা বোঝানোর জন্য। জি, যে যখন আমি তার সাথে ছিলাম এবং ব্যাপারটা যদি আসলে নোংরা হয়ে যায় তাহলে আমি বলবো না। আপনি বলেন, আমি শুনছি। নোংরা হলে আমরা সেটা প্রচার করবো না ইনফ্যাক্ট। এবং যখন ওর সাথে আমার এক পর্যায়ে আমি যখন তার আসলে বলতে গেলে আমি তার যখন আমার ফোন হাতে ছিল এবং আমি পিকচারটা সেভ করে রাখছিলাম, তখন আমি আমার ফোনটা নিয়ে আমি তার উপরে আমি খুব কান্না করতেছি এবং আমার চোখের পানি তার কপালে পড়তেছে। ওই কান্না করছেন মানে কি? আমি তাকে ডকুমেন্টসগুলো দেখিয়েছিলেন? না না, দেখাই নাই। তার আগেই? হ্যাঁ। আচ্ছা, দেখাই নাই। আমি খুব কান্না করতেছি আর আমার চোখের পানি তার কপালে পড়তেছে, এমন একটা সিচুয়েশন। সে আমাকে বলতেছে যে তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে তোমার? আমি তারপর তার কিছু না বললে পিকচারটা শুধু আমি ওর মুখের উপর ধরছি। পিকচারটা আপনি ওদের কনভারসেশনে পাইছি, পিকচারটা ধরছি। পিকচারটা ধরার পরে ও আসলে চুপ, আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি ওর সাথে যোগাযোগ করছো? ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে আমি জিজ্ঞেস করছি তুমি ওর সাথে যোগাযোগ করছো? হ্যাঁ আমি যোগাযোগ করছি। নিতে পারি না, আমি খুব কান্না করতেছি। তখন আমি অনেক কান্না করে বললাম যে আমি আসলে। দাঁড়ান, আপনি কান্না করছেন সেই জায়গাটা আমি একটু পরে আসবো। আপনি যখন সবকিছু জেনেই গেছেন এই মেয়েটা আপনার সঙ্গে চিট করেছে, এই মেয়েটা এই কাজটা করেছে, আপনি জেনে শুনে কেন তার সঙ্গে একটা অনৈতিক সম্পর্ক কেন করতে গেলেন? এবং আপনি তাকে নিয়ে গেছেন রুমের মধ্যে, আপনি তাকে এই ছবিগুলো দেখাবেন, জিজ্ঞেস করবেন, চার্জ করবেন কেন আপনার সাথে মিথ্যা কথা বলা হয়, যাতে করে সিন ক্রিয়েট হলে কোনো ধরনের মান সম্মানের প্রশ্ন না আসে। ঠিক আছে, কিছুটা লজিক্যাল মনে হয়েছে আমার কাছে, কিন্তু সেটার জন্য আপনি অন্য কোথাও জায়গা বেছে নিতে পারতেন। এরকম একটা এক্সপেন্সিভ হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার মানে আপনার এটা নিশ্চয়ই, এটা আপনি যেহেতু আজকে এখানে কনফেস করছেন, সুতরাং আপনি সত্যটা স্বীকার করবেন। আপনার নিশ্চয়ই আগে থেকে এটা প্ল্যান ছিল যে আপনি মেয়েটাকে যেভাবেই হোক না কেন আপনার মতো করে আপনি তাকে আগে উদ্দেশ্যটা হাসিল করবেন, তারপরে আপনি এটা দেখাবেন, এতে সম্পর্ক থাকুক আর না থাকুক। রাইট? আমি কি সত্য বলেছি? ওকে, তার মানে দেখুন, ও কিন্তু নিজেকে সেভ করতে পারতো। ও কিন্তু যেহেতু ওর জায়গা থেকে মেয়েটাকে সে গিল্টি মনে করছে, মেয়েটা তার সঙ্গে প্রতারণা করেছে মনে করেছে, ঠিক আছে, তাহলে সে যে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাকে সে নিজের জীবনের সঙ্গে কেন জড়াতে যাবে? কেন তার কাছে মনে হবে যে এই কাজটা করলে সেই একটা বিশাল বেনিফিট হয়ে গেল? ব্যাপারটা তো এরকম না। বরং আপনি এরকম ভাবতে পারতেন যে এইরকম একটা মানুষের সঙ্গে আপনি ব্যক্তিগতভাবে জড়াননি, কোনো অনৈতিক সম্পর্ক আপনার ছিল না, এটা ভেবে আপনার প্রাউড ফিল হওয়ার কথা ছিল। কিন্তু আপনি সেটা না করে বরং আপনার যেই চিন্তাভাবনাটা ছিল, উগ্র যে মানসিকতাটা গ্রো করেছে, ঠিক আছে আমাকে যেহেতু চিট করেছে সুতরাং আমিও এর একটা প্রতিশোধ নিব বা কিছু একটা নিব, সেই জন্য আপনি ওই জায়গাটা ভাড়া করেছেন। রাইট? হ্যাঁ, প্রতিশোধ বলতে সেটা প্রতিশোধ না, যে হয়তো সে মানে আমি তাকে রিয়েল লাভ করতাম, কারণ আমি ব্যাপারটা আসলে আমার আগে পরে মানতেই হবে, রিলেশনটা কন্টিনিউ করতেই হবে, আমি তাকে ওইভাবে ভালোবাসতাম। যাই হোক, তারপরে আপনি ছবি দেখানোর পরে কি হলো? তারপর ছবি দেখানোর পর অনেক ধরনের কথাবার্তা হয় এবং সে আমার কাছে মাফ চায় যে আমি ভুল করছি। আমি ওকে বলছি আমার কাছে গোপন করলা কেন? তুমি যদি আমাকে সব সত্য আগে বইলে আমার সাথে সম্পর্কটা শুরু করতা তাহলে হয়তো আমার মেনে নিতে সহজ হইতো। এটাই স্বাভাবিক, যায় না শুরু করা যায়, কিন্তু একটা মানুষকে আমি এত পবিত্র ভাবছি
এত ভালোবাসছে, এবং সেই মানুষটার ব্যাপারে পরবর্তীতে এই ধরনের কিছু জানলে আসলে আগের সেই মানুষটাই থাকে না। ট্রু। তারপর ওই দিন সে অনেক মাফ টাফ চায় আমার কাছে, এবং ওই দিন আরেকটা জিনিস হয় যেটা আমার মূল উদ্দেশ্য ছিল যে সে ওই ছেলের সাথে কোনো অনৈতিক সম্পর্ক তার ছিল কি না, এবং এটা জাস্ট বলতে আমি আমার মেন্টালিটি থেকে আমি মনে করতাম হয়তো ওর সাথে অনৈতিক সম্পর্ক করলে আসলে বোঝা যাবে সে আসলে ছেলেটার সাথে অনৈতিক সম্পর্ক তার ছিল কি না। তারপর আমি ওই দিন সন্দেহ করি যে আমি গেস করতে পারছি ওই দিন যে ওর আগে কারোর সাথে অনৈতিক সম্পর্ক ছিল, এটা আমি গেস করতে পারছি ওই দিন। এবং ওই দিন তাকে আমি ভালোভাবে বাস স্ট্যান্ডে নিয়ে বাসে তুলে দেই, এবং সে যায়, অনেক মাফটাফ চায়, ও আমার সাথে যায়, এবং এক পর্যায়ে সে ঢাকা চলে যায়। তারপর আমি আবার তাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলি যে তুমি এই করলা সেই করলা, আমার সাথে এইভাবে আমাকে কষ্ট দিলে, এইভাবে আমাকে ঠগাইলাম, তোমাকে কি ভাবতাম, তুমি আমার কাছে এত বড় সত্য গোপন করলা। এবং তারপর ক্যাফেতে এগুলি বলি এবং সে যায়। তারপর আবার আমাদের রাত্রে কথা হয়। ওই দিন আমার সিনিয়র ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, দাওয়াতে যাই। ওই দিন ভাইয়ের বাসায় দাওয়াতে গিয়ে আমি তার সাথে কথা বলি ফোনে, মিমের সাথে ফোনে কথা বলি যে আচ্ছা তোমার সাথে যে আমার অনৈতিক সম্পর্কটা হইলো, যে আমি তো আসলে আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি আগে অনৈতিক সম্পর্ক ছিল। সে বলতেছে আসলে তুমি যেটা মিন করতেছো ওইটা না, এবং এইটা নিয়ে আমি তাকে খুব ফোর্স করতেন এবং খুব অন্যায়ভাবেই ফোর্স করতেন। মানুষের সন্দেহ ব্যাপারটা এমন যে এটা আসলে এটা ভয়াবহ রকমের এক ধরনের রোগ, সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা বলেন, কিংবা আমরা যদি মনোবিজ্ঞানের ভাষায়ও বলি না কেন। এবং লাভের সাথে সন্দেহটা যখন খুব একেবারে একীভূতভাবে মার্চ হয়ে যায়, ঠিক ওই সময়টাতে লাভ আর লাভ থাকে না, তখন সেটা একটা বিধ্বংসী রূপ নেয়। আপনার ক্ষেত্রে হয়তো বা এরকম হয়েছে, আমি গেস করছি। তারপর এগুলি নিয়ে আমি তার অনেক ফোর্স করতাম, এবং তার আইডি থেকে আমি প্রচুর দেখতাম, আসলে চ্যাটিংগুলি দেখতাম, তার ফ্রেন্ডশিপ বলে মানে অন্যান্য কোনো ফ্রেন্ডের সাথে তার আসলে এই ধরনের কোনো কনভারসেশন হয়েছে কিনা, যে তার আগেও অন্য কারোর সাথে রিলেশন ছিল, এইগুলি দেখতাম। দেখার পরে আরও বেশ কয়েকটা আমি নাম পাইছি, আমি সামনের দিকে আসতেছি। ওই ছেলেটার সাথে আমি যোগাযোগ করি, এবং মিম আমাকে না করে যে তুমি ওর সাথে আর যোগাযোগ করো না। তারপরে আমি ওর ছেলেটার সাথে যোগাযোগ করি, এবং ছেলেটা আমাকে এই ধরনের নুড ছবি আরও প্রচুর পরিমাণে দিছে, ও আমাকে দিছে, এবং সবই বাস্তব, এবং ওর নিজের যে ফোনটা ওই ফোনটা দিয়ে তোলা। কারণ আমি এটা শিওর, কারণ পরবর্তীতে তার ওই হাতের ফোনটা যেটা সে ব্যবহার করতো সেটা সে আমাকে দিয়েছিল। তারপর ওই ছেলেটার সাথে আমার কথা হয় এবং সে না করে। একটা সময় আমি তার সাথে কনফারেন্স করাই দিই, একটা বিষয় নিয়ে ঝামেলা হয় আমার মনে নাই। আমি তার এক্স বয়ফ্রেন্ড, আমি এবং মিম তিনজন একসাথে কনফারেন্স করি, এবং মিম তার এক্স বয়ফ্রেন্ডকে বলে যে ও আমার স্বামী, আরমান আমার স্বামী, তুমি আরমানের সাথে আর কোনো ধরনের কোনোভাবে যোগাযোগ করবা না। এবং তারপর সে এইভাবে ফোন কার্ড রেখে দেয়। তারপর আরমান আমাকে বলে যে আপনি বলছেন আপনি মিমের মামা, এখন আপনি মিম বলতেছে আপনি এইভাবে আপনি আমার সাথে চিট করলেন, আপনি আইডি নিলেন এইভাবে। তারপর ও খুব আসলে রাগ করে, এবং তারপর থেকে ওর রাগে আমাকে ওর যেই কনভারসেশন করে, শুধু সে একটা ছবি দেয় না, সে প্রচুর ছবি দিছে, নিজের এই ধরনের ছবি তার নিজের বাসায় রুমে তোলা ছবিগুলো সে প্রচুর দিছে, এবং সেই সবগুলো ছবি সে আমাকে দিত। একটা পর্যায়ে তার সাথে যে দেখা হয়েছিল তাদের একটা জড়ায় ধরা পিক আছে একসাথে, ওই পিকটাও আমাকে দিছিল। এগুলো আপনার কাছে এখনো আছে? পিকটা আপনি সত্য স্বীকার করতে এসেছেন এখানে, আপনাকে বলতে আপনি কনফিউজ থাকবেন না, আপনি পিকগুলো আপনার কাছে এখনো আছে। ওকে, হ্যাঁ। ওই ছেলেটা আমাকে দিল, এবং আমি মেয়েটাকে জিজ্ঞেস করছি, সে ফার্স্ট টাইম বলছিল যে সে ছেলেটাকে তার এক্স বয়ফ্রেন্ডকে একটা ছবি দিছে, কিন্তু ওই ছেলেটা তো আমাকে প্রচুর ছবি দেয়, আর আমি ওকে ফেসবুকে ছবিটা দিয়ে বলি ছবিটা কার, তোমার না, তুমি মিথ্যা বলো কেন, তুমি তো আরও প্রচুর ছবি দিছো। তারপর বলে যে না এইগুলি দিছে। ছেলেটা আবার আমাকে আরও কয়েকটা ছবি কালেকশন করে দেওয়ার ল্যাপটপে ছিল, ওই থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আবার দেয়। আমি আবার বলি তুমি এতগুলো ছবি দিছ, তারপর তুমি আমার সাথে এইভাবে চিট করলা, মিথ্যা বললা। আমি তাকে এই জিনিসটা সবসময় বলতাম যে তোমার লাইফের যা হয়েছে এই পর্যন্ত তুমি সবকিছু আমাকে পরিষ্কার করে বললে, কিন্তু সে সবগুলো বলতো না। আমি নতুন কিছু বের করতেন আপনি। ইন দ্য মিনটাইম আপনিও কি ছবি নিতেন তার কাছ থেকে? না, তার সাথে আমার কোনোভাবে এই ধরনের ছবি না আদান প্রদান হয় নাই। ওকে, তারপর মানে আমি তখন সে বুঝতে পারছে যে এটা ঠিক না। আমার সাথে যখন রিলেশন হয়েছে তখন থেকে সে এগুলি বাদ, ওটা তো তার ব্যাকগ্রাউন্ডে ছিল ছবিগুলো যে দিছি।
তারপর না, কিন্তু আপনি যখন বুঝতেই পাচ্ছেন যে মেয়েটা বারবার লুকোচ্ছে, একজনকে তো আপনি বারবার সুযোগ দিতে পারেন না, আপনি কেন সেখান থেকে সরে আসেননি? সেই জায়গাটা আসলে আমার এখন বলতে গেলে সেই জায়গাটা আমার ভুল, আপনার অপরাধ আমি মনে করি। এটা ভুল না, একবার ভুল ভুল, দুইবার ভুল ভুল, একটা কথায় আছে তিনবার ভুলটা হচ্ছে অপরাধ। প্রথমেই যখন এরকম প্রমাণ পেয়ে গেলেন সেক্ষেত্রে আপনার নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আপনি ইনভলভ ছিলেন এবং সেটার পরিণতি কি হয়েছে আমরা সামনে যাচ্ছি। বলুন তারপরে। মানে আমি এগুলি জানার পরেও আমি ওকে বারবার জিজ্ঞেস করতাম এবং ও যেটা বলতো যে এটাই শেষ, এরকমই ছিল, বেশি ছিল না। মানে শেষ কোনোভাবে স্বীকার করতো না। আমি তাকে বলতাম যে তুমি সব কিছু তোমার লাইফে যা হয়েছে সব কিছু তুমি আমাকে পরিষ্কার করে বলে দাও এতটুকু পর্যন্ত, যাতে আমার সন্দেহ করার আর কিছু না থাকে। তুমি যদি একটু একটু করে আমি এইভাবে একটু একটু করে বাইর করে আর তুমি একটু একটু করে আমাকে বলো, স্বীকার করো, তাহলে এইভাবে কিন্তু কন্টিনিউ থাকবে এবং আমার ভিতরে সন্দেহ আরও প্রখর হবে। তো এইভাবে বলার পরে আমি তার ফেসবুকে কথাবার্তা বললাম এবং ওই ছেলের সাথে কথাবার্তা বলার পরে ওই আরেকটা সন্ধান পাই যে আরেকটা ছেলের সাথে তার রিলেশন ছিল এবং ওর এক্স বয়ফ্রেন্ড যে ছিল তারও আগে তার আরেকটা বয়ফ্রেন্ড ছিল, সেই ছেলেটার সাথে তার রিলেশন ছিল এবং সেই ছেলেটাকে সে ছবিগুলি দিত। এটা কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড, এখন যার কথা বলতেছি তার আগের বয়ফ্রেন্ড, আগেও আরেকটা বয়ফ্রেন্ড ছিল এবং এই কথাটা সে আমাকে বলছে এবং ওই ছেলেটার আইডিও আমাকে দিছে। এবং তারপর আমি বলি তুমি বলছো ওই তোমার রিলেশন ছিল ফার্স্ট, এই ছেলে কে? ও আবার একই অবস্থা। তারপরে ও স্বীকার করছে হ্যাঁ ওর আগে আমি একে লাভ করতাম এবং একে আমি এই ধরনের পিকচার দিছি আমি, তারপরে আমি ওরে দিছি। তারপর আমি এভাবে ওটা জানলাম এবং ওই ছেলেটার সাথে আমি ফোনে কথা বলছি, ভাইয়া ওর সাথে কি আপনার কোনো ধরনের দেখা হয়েছে? ওই ছেলেটা বলে যে না, ওর সাথে আমার কোনো দিনই দেখা হয় নাই, কোনো দিনই ওর সাথে আমার দেখা হয় নাই, জাস্ট ওর সাথে আমার ফোনে কথা হয়েছে এবং আমাকে এই ধরনের পিকগুলি দিত। জানলাম এবং ও স্বীকার করছে ওই ছেলেটার সাথে আবার ওইগুলি নিয়ে আমি তারে প্যারা দিতাম, মানে প্রচুর বলতাম এবং আমি তাকে ছাড়তেও পারতাম না, আসলে ধরতেও পারতাম না, এটা আমার অপরাধ। এবং আমি ভিতরে ওইভাবেই দেখা যাচ্ছে আমি কিন্তু ব্রেকআপ করছি ওর সাথে, ওইগুলি করার পরে ব্রেকআপ করে দিছি, আবার কোনোভাবে ও যোগাযোগ করছে বা আমি যোগাযোগ করছি, রিলেশনটা আবার কন্টিনিউ হয়ে যায়। ওকে, আমি ব্রেকআপ করে দিতাম, থাকতে পারতাম না, আবার ও মেসেজ দিত। দ্যাট ইজ দ্য পয়েন্ট, থাকতে পারতেন না। এই থাকতে না পারাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং এই থাকতে না পারাটা কন্ট্রোল না করলে জীবনে ভয়াবহ দিন আসে আসলে। যাই হোক, হ্যাঁ বলেন আগান। তারপর ওর ফেসবুকে আমি ওর আইডি দেয়া, মিমের আইডি দেয়া অনেক ওর ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতাম যে আসলে টাইপটা কেমন ছিল এটা বোঝার জন্য। জি এবং সে বলতো যে তোর অমুক বয়ফ্রেন্ডের খবর কি, মানে আরেকটা ছেলের কথা, আমি কার কথা বলতেছি সে নাম বলছে, আমি নামগুলি বলবো না, নাম বলছি। তারপর আমি তো আরো একটা মানে আবারও পাইলাম, বড় পাওয়ার পরে আমি তারে প্রমাণ দিলাম যে সে কে, কোনো কথা বলে না, যে ও আমার সাথে বলে তুমি এইগুলি নিয়ে কেন ঘাটাঘাটি করো, এইগুলি নিয়ে তুমি কষ্ট পাও, তুমি কষ্ট পাও, আমাকেও কষ্ট দাও, তুমি আমার সাথে রাব ব্যবহার করো, দুর্ব্যবহার করো, তারপরে তুমি এইগুলি নিয়ে কেন ঘাটো। তো আমার কথা সেটা সে ঠিকই বলেছে এক অর্থে। আপনার পয়েন্টটা কি ছিল যে তুমি একবারে সব সত্য কথা কেন? হ্যাঁ জি এটা আমার মূল পয়েন্ট ছিল। আমি বলি যে তুমি যা বলার একবারে আমাকে পরিষ্কার করে বলে দাও যাতে আমার ভিতরে আর কোনো সন্দেহ না থাকে, কিন্তু তুমি আমাকে কোনোভাবে স্বীকার করতে চাচ্ছ না। এবং আমি তারা বলতাম যে আমার মূলত যেটা ছিল যে ওর সাথে কারো অনৈতিক সম্পর্ক হয়েছে এবং আমি এটা শিওর এবং সে আমার কাছে লুকাইছে, এটা আমার মাথায় কাজ করতো। এবং আমি তাকে এইভাবে বলতাম যে এমন যদি তোমার সাথে এই ঘটনাটা যদি তোমার সাথে হয়েই থাকে, ঘটনা যদি তুমি জানো আর আল্লাহ জানে, আমি এই ঘটনাটা তোমার মুখ থেকে আমি একদিন জানবই বা এটা আমি বের করবোই যে তোমার অন্য কারোর সাথে অনৈতিক সম্পর্ক। কিন্তু সে স্বীকার যেত না। আমি তারা এইভাবে চ্যালেঞ্জ করতাম যে আমি এটা জানবো যে কোনো মূল্যে। তারপর ওইভাবে আমি তারা আবার আরেক ছেলের সন্ধান পাই, ওইভাবে ফোর্স করি। এরকম আসলে এইভাবে করতে গিয়ে আমি বেশ কয়েকটা ছেলের সন্ধান পাইছি, আরও কয়েকটা রিলেশন পাইছি এবং সব কিছু প্রমাণ আছে আমার কাছে। তখন মানে আমি খুব পাগলের মতো ছিলাম, প্রচুর সিগারেট খাইতাম, কিন্তু আমি কোনো ধরনের বাজে নেশাতে ছিলাম না, প্রচুর সিগারেট খাইতাম। এবং আমার কাছে এখন মনে হয় যে আমার ওই সময়টাতে আমি এক ধরনের মানসিক রোগীর মতো ছিলাম। মানে আমি খুব চিৎকার করে যে কোনো জায়গায় তার আমি ফোন দিয়া উল্টাপাল্টা বলা শুরু করে, যেখানে হাটে মাঠে মানে একটা দেখা যাচ্ছে বাজারের একটা গলি, ওটার ভিতরেই গালিগালাজ করতেন চিৎকার করে। হ্যাঁ, এবং আমি তার সামনে পাইলে আমি পিছনে সব ভুলে যাইতাম, কিন্তু যদি একটু দূরে যাইতো আমি আবার তখনই আবার ওই আপনার এই ফেসবুক ঘেটে আপনি এগুলো বের করেন। ও ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতো না? সেটা আসলে আমি তাকে নতুন আইডি খুলে দিয়েছিলাম এবং তার আইডি পাসওয়ার্ডটা আমার কাছেই ছিল। আমি বলছি এটা তুমি আর কখনো পাবা না, এই আইডিটা থাক, এই আইডিটা আমি একটা সময় ডিঅ্যাক্টিভেট করে দিব, তুমি ওই আইডিটা আপনি নিজের করে নিয়েছিলেন? নিজের করে, হ্যাঁ। এবং তাকে দিস ইজ অ্যানাদার ক্রাইম, ওকে।
আপনাকে সে বিশ্বাস করে দিয়ে দিল আইডি পাসওয়ার্ড, এবং সেটা আপনি নিজের করে চেঞ্জ করে নিয়েছিলেন, এবং এখান থেকে আপনি ঘুটে ঘুটে বের করতেন। একটা মানুষকে আপনি কত বড় বিপদের মধ্যে রেখেছেন চিন্তা করতে পারেন। ওই মানুষটা আপনার কাছে কি জিনিস গোপন করেছে? আপনি সারাদিন বসে বসে আপনি কতক্ষণ সময় কাটাতেন এই আইডিতে সারাদিন? প্রচুর সময় দিতাম এবং ওর অনেক ফ্রেন্ডদের সাথেও কথা বলতাম, এবং সেটা জানতো। সে বলতো তুমি অমুকের সাথে কথা বলো, তুমুকের সাথে কথা বলো, প্লিজ বললো না। সে তারপর দেখার করতেন কি ঢাকায় এসে, ময়মনসিংহ থেকে ঢাকায় এসে? তাহলে আমি কখনোই ঢাকায় যাই নাই, এবং সেই সব সময় ময়মনসিংহ আসতো আমার সঙ্গে দেখা করতে। জি জি, ওকে। সে ময়মনসিংহ আসছে, তার সাথে দেখা হয়েছে এবং ভালোভাবে সে ঘুরে চলে গেছে। আমি বাসে কোনো বিহেভ করি না, এবং তার সাথে আমি খুব ভালো। এবং সে যখন আমি তাকে বাস স্ট্যান্ডে আবার বাসে তুলে দিছি তখন পর্যন্ত ভালো। আবার আমি যখন ব্যাক করে আসছি, আমি যখন আমার গন্তব্যে চলে আসবো, তখন আবার তাকে আমি অটো থেকে ফোন দিয়াই এবং সে বাসে আমি আবার ওইগুলি শুরু করে দিছি। সামনে থাকলে আমি খুব ভালো, মানে দূরে গেলে আমার ভিতরে ওইগুলি কাজ করতো, মানে ব্যাপারটা এরকম ছিল। তারপর আমার এই রিলেশনটা থাকা অবস্থায় তখনও আমি ক্যাফেতে আমি আমার মানে যে কাজগুলি দৈনিক করা দরকার সেগুলি করি, কিন্তু আমার যে আমি কাজগুলি করতাম এসইও বা ইউটিউবটা আমার ছিল, আমার বেশ দু একটা ভিডিও আপলোড করা ছিল, এবং আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাইছিলাম, এবং আমার ভিডিওতে ইনকাম তখন হইতো, কিন্তু আমি পেমেন্টটা এখনও নিতে পারি নাই। আচ্ছা, তখন ওই অবস্থায় ছিল। তো আমি তেমন একটা সময় দিতাম না, শুধু ওই মেয়ের নিয়েই পড়ে থাকতাম সব সময়। মেয়ের চিন্তা, কথাবার্তা, মানে উল্টাপাল্টা প্রচুর ভুল করতাম, কাজে অনেক ভুল করতাম, শুধু ভাবনা একটাই, মানে কিছুই ভালো লাগতো না, অসহায়ের মতো লাগতো কেমন জানি। তারপর মেয়েটার সাথে এইভাবে কথা হয়। মেয়েটা তার এক কেমন জানি কি জানি একটা পাশের বাসার এক মহিলা ছিল যার কাছে আরবি শিখতো, তার সাথে আমার কথা বলাই দেয়। মিম, আচ্ছা, তার সাথে আমার কথা বলাই দেয়, সেও আমাকে বোঝায়। একটা পর্যায়ে আমি আসলে সিদ্ধান্ত নেই, হয়তো আমি ওর সাথে অনেক রাফ ব্যবহার করছি, ও আমার ছাইরা চলে যেতে পারে, আমরা রিলেশনটা বিবাহে পরিণত করি। আমি তারে বলি যে আমি এতদিনে এই জিনিসটা বুঝতে পারছি যে আমি কোনোভাবে তোমাকে ছাড়তে পারবো না। তার আগে আমি একটা কথা বলি, রিলেশনটা যখন ওই পর্যায়ে, তখন আমার এক ভাই ছিল সিনিয়র, সে মাওলানা হাফেজ ছিল, খুব ভালো মানুষ, অনেক জানে আসলে। তার কাছে আমি একদিন ফোন দিয়ে বলি যে ভাই, আমি আপনার সাথে কিছু কথা আছে। তার কাছে যাই এবং আমি আমার সব ঘটনা বলি যে তার সাথে আমার এই অনৈতিক সম্পর্ক হয়েছে, এবং তারে আমি খুব ভালোবাসি, এবং আমি চাইতেছি যে আমি তার সাথে রিলেশনটা আসলে কী করলে আমার ভালো হয়, পরামর্শের জন্য যাই। সে আমাকে বলে যে তুমি যদি তোমার তো অবশ্যই তোমার দ্বারা তোমার একটা নতুন একটা বংশ তৈরি হবে, তোমার উত্তরাধিকারী আসবে, তুমি যদি তোমার সন্তান হবে, তুমি যদি ওই ধরনের কোনো মেয়ে বিয়ে করো, তাহলে তোমার ওই ধরনের তুমি সন্তান পাবা না। একটা ভালো মেয়ে তোমাকে ভালো সন্তান দিতে পারবে, এবং তুমি তোমার লাইফের জন্য, ভালোর জন্য তুমি ভালো মেয়ে খুঁজে বের করবা। এই ধরনের মেয়ে কখনোই তোমার লাইফে ভালো কিছু দিবে না। আর তুমি যেটা শারীরিক সম্পর্ক করছো, সেটা তো শুধু তোমার একার ইচ্ছায় না, মেয়েটারও ইচ্ছা ছিল। হ্যাঁ, মেয়েটার সাথে আমি কমিউনিকেশন করেই তারও ইচ্ছা ছিল, দুজনের ইচ্ছাতেই মূলত আমাদের অনৈতিক সম্পর্ক সেটাও দুজনের ইচ্ছাতেই হয়েছে। এবং আমি তাকে বলছি যে হ্যাঁ, দুজনের ইচ্ছাতেই হয়েছে। এবং সে আমাকে বলছে যে তাহলে তুমিও তফা করে নাও তোমার মতো, এবং মেয়ের যদি তুমি পারো তাহলে বইলা দিও, তাহলে ব্যাপারটা যদি আর এই ধরনের কিছু না করো কোনো দিন, তাহলে তোমরা মাফ পাবা। আমি এই দিক দিয়ে খুব ভয় পাইতাম, যেটা অনেক বড় আসলে খারাপ কাজ হয়ে গেছে, কারণ আমি ছোটো থেকে নামাজ পড়তাম, এবং ওই দিকে আমি আসলে ছিলাম। তারপর আমি তার সাথে ব্রেকআপ করি, যে আসলে আমি তোমার সাথে রিলেশন রাখবো না, ব্রেকআপ করে দিই। তারপর দিন ও আবার আমাকে মেসেজ দেয়, আমি আবারও মানে আবেগে আসলে আমি পারি না তার সাথে কথা না বলে থাকতে। তারপর আবার তার সাথে আমার কনভারসেশন শুরু হয়। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে ব্যাপারটা বিয়েতে পরিণত করার, বিয়ে করবো। এবং আমি তাকে বলি যে দেখো, আমরা বিয়েটা করে ফেলি, তাহলে ভালো হয়। সেও এক পর্যায়ে রাজি হয়, এবং রাজি হয়ে বিয়ে করার জন্য আপনি ইন দ্য মিন টাইম কোথাও ভর্তি হয়েছেন না? লেখাপড়া 12টা বাজিয়ে দিয়েছেন আপনি প্রেম করতে গিয়ে। আচ্ছা, হ্যাঁ, দেখেন ক্ষতিগুলো একটু খেয়াল করেন। ওর ক্যারিয়ার কিন্তু শেষ এই সম্পর্কটা করতে গিয়ে। শুধু মানুষের একটা মেয়ের আইডিতে স্পাইগিরি করতে গিয়ে সারাদিন সে আইডি নিয়ে বসে থাকতো। শুধু লেখাপড়া শেষ হয়নি, আরও অনেক কিছু শেষ হয়েছে, সেটা সামনে গেলে বুঝতে পারবেন। ওকে, বলেন, আমরা পরিণতির দিকে আছি এখন। হ্যাঁ, তারপর বিয়ে করার জন্য রাজি হয়, বিয়ে করি। সে এক সময় রাজি হওয়ার পর সে বিয়ে করার যত টাকা পয়সা লাগে সে নিজে ম্যানেজ করে। আচ্ছা। এবং আমি একটু পিছনে যাব। জি। যখন আমাদের ক্যাফেটা চলতেছিল রানিং, তখন আমি ক্যাফেতে অনলাইনের যত সার্ভিস আছে এইগুলি পাবলিক সার্ভিস দিতাম আমি নিজে।
আর কিছু সার্ভিসিং করতাম টুকটাক পিসি। আসলে ওই দিন আমার ইয়েতে খুব কাজ ছিল, আমার ক্যাফেতে প্রচুর কাজ ছিল, কিন্তু আমি ওর সাথে দেখা করতে যাই ওই দিন, যার কারণে আমি কাজ করতে পারিনি। এবং আমার যে সিনিয়র ভাই যে আমাকে গাইডলাইন দিত, আমার ভালো চাইতো, সে আমাকে বলতেছে ওর পরের দিন আমি ওর সাথে দেখা করে আসার পরে ও আমাকে বলতেছে যে তুমি যেগুলি করছো না, এনে আরেকটু আমি বাদ পড়ে গেছি যে মেয়েটা ওই দিন ঢাকা থেকে আসতেছে। তারপর ওই পরের দিন দেখা করার আমি ওই দিন তাকে মিথ্যা বলি যে আসলে আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা এটা বলে আপনি মেয়েটার সঙ্গে দেখা করেন। হ্যাঁ, তো ভাই কি বলে এটা নিয়ে বুঝতে পারে সে, এবং সে বুঝতে পারে যে সে হয়তো অন্য কোথাও যাবে, এবং সে বলে যে আমিও তোমার সাথে যাবো তোমার বাবাকে দেখতে। এবং আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তখন আমাদের প্রিন্টার নষ্ট, এবং প্রিন্টারও ঠিক করা লাগবে, কাজ আছে প্রচুর। তখন সে প্রিন্টার নিয়ে যাবে, তখন আমি তাকে বলি যে হ্যাঁ, সে মানে আমাকে অনেক ফোর্স করে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার সাথে যাবোই, তুমি সত্যিটা আমাকে বলে দাও, তুমি অন্য কারোর সাথে দেখা করতে যাবো, আমি এটা বুঝি। এবং তার সাথে আমি শেষ পর্যন্ত যাই, এবং সে যেখানে প্রিন্টার ঠিক করবে সেইখানে গিয়ে সে প্রিন্টারটা রাখে, এবং আমি বলি যে ভাই প্রিন্টারটা ঠিক করে আবার দিয়ে আসতে লেট হবে, আমি চলে যাই। এবং এই কথা বলে আমি ওইখান থেকে চলে যাই, আমি একাই। কিন্তু তখন আমি আবার কি করি, আমার যে ক্যাফেটা সেটার সামনে কিন্তু আমরা গেছিলাম সামনে, এবং মেয়েটা মিম আসছে আমার সাথে দেখা করার জন্য পিছনে। তখন ওইখান থেকে ঘুরে আমি আবার রিক্সা নিয়ে পিছনে আমার ক্যাফের সামনে দেওয়া যাইতে হয়। তো সে প্রিন্টার ঠিক করে নিয়ে যখন ঠিক করতেছে, তখন আমি আবার রিক্সা দিয়ে ব্যাক করছি, ক্যাফের সামনে দিয়ে গেছি। তখন কে যেন তার ফোন দেওয়া বলে যে তুমি যেখানে গেছো, মানে সেটা আমাকে পরের দিন বলছে, সে আমার জানতে পারছে কোনোভাবে, এবং সে পরের দিন আমাকে বলে যে তোমাকে প্রচুর বুঝাইছি, তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বইলা তুমি এই ধরনের একটা কাজ করতে পারছো, আমি খুব কষ্ট পাইছি, আমি চাই না তুমি আমার সাথে থাকো। এটাই বলছিলাম যে ক্ষতি কিন্তু একটা হয়নি, ক্ষতি কতগুলো হয়েছে শুধু সামনের দিকে গেলেই বুঝতে পারবেন। এই অনুষ্ঠানে আমরা এমন কিছু অতিথিদের জীবনের ঘটে যাওয়া অপ্রিয় কিছু সত্য উপস্থাপন করি, যেটা সমাজকে কিওর করার জন্য, আপনাকে সচেতন করবার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আমরা বিশ্বাস করি একজন মানুষকে অপরাধী বলার আগে কি কারণে সে অপরাধটি করেছে, কিভাবে সে বাধ্য হয়েছে, সেই জায়গাটি দেখা উচিত। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কারণ প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। আমরা বিশ্বাস করি যে অপরাধীর জন্ম হয়েছে, সেই অপরাধ যে কারণে হয়েছে সেই কারণটি যদি আমরা স্পেসিফিকলি বের করতে পারি, তাহলে আপনাকে আমরা সেই কারণ থেকে দূরে রাখতে পারবো। আজকে আরমান যেভাবে সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে গেছে, ঠিক একইভাবে আপনি যাতে জড়িয়ে না যান, সেজন্যই মূলত আমাদের এই অনুষ্ঠানটি। আমরা অনেকখানি পথ পাড়িয়ে দিয়ে এসেছি, শেষের দিকে কি ঘটেছে সেটা জানার জন্য আমরা আরমানের কাছে ফিরছি। হ্যাঁ, তারপর কি হলো? তারপর ভাই পরদিন সকালে আমাকে সে এগুলি বললা যে তুমি এত ভয়াবহ মিথ্যা কথা আমাকে বললা, নিজের বাবাকে অসুস্থ বললে, আপনাকে কি বের করে দেয়? জি, এবং সে আমাকে বলে যে তুমি আমাদের সাথে, আলটিমেটলি আপনাকে বের করে দিল, তাই তো? হ্যাঁ, তারপর আমি আমার মতো চলে গেলাম। কিন্তু ওখানে আসলে আমাদের যে কন্ট্যাক্ট ছিল যে আমাদের ইনভেস্ট যখন উঠে পড়বে তখন আমরা এটার মালিকানা 50-50। আচ্ছা, তখন আমরা 3 জন আসলে। তারপর আমি তখন পর্যন্ত অনেক কিছুই হয়েছে, কিন্তু ওগুলোর কোনো আসলে আমি দাবি করি নাই। তখন আপনি দাবি করলেন? না, আমি দাবি করি নাই। তাহলে তখন আমি আমার যা যা ছিল ক্যাফেতে সব কিছু আমি নিয়ে আমি আমার মতো, আমার খুব খারাপ মানে চোখে পানি, ওই অবস্থায় আমি বের হয়ে আসি। তার সাথে তার ওখানে আমি আর যাই না। আমার যে ফ্রেন্ড ছিল ওটা কন্টিনিউ করে আমার জায়গাটা। ওকে। তখন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, জি বাউন্ডেলে, মানে কিছু ভালো লাগে না, বা ক্যাফের আশপাশে যাই, এনে যাই বসে থাকি, এনে গার্ডে লাইন দিয়ে ওইখানে, মানে যেখানে বসে ওর সাথে ফোনে কথা বলি। ও কি জানলো যে ওর কারণে আজকে এটা হয়েছে? ও জানতে পারছে পরবর্তীতে আর কি, এটা ঘটার পর। এবং তখন আমি সম্পর্কটা ব্রেকআপ অবস্থায় ছিল। আচ্ছা, তখন আমি ব্রেকআপ করে দিয়েছিলাম ওইভাবে। তারপর আবার যখন আমাদের শুরু হয়েছে, তখন আমি তার সব কিছু বলি যে আসলে আমি এইভাবে এন থেকে আমি সরে পড়ছি, বা ভাই আমাকে এইভাবে বলছে, আমি আসা পড়ছি। ওকে। তারপর ও এইগুলি শুনলে আমি আবার চিন্তা করলাম, মানে আমি রিলেশনটা আবার কন্টিনিউ করছিলাম এই কারণে যে আমি ক্যাফেও পাবো না, মেয়েও পাবো না, আমি ডাবল লস কেন, আমার ডাবল লস হবে কেন? তা আমি মেয়েটা কন্টিনিউ করি, যেহেতু আমি ক্যাফেটা আমার কেরিয়ারটা আমার ওই জায়গাটায় আটকে গেছে বা থেমে গেছে, আমি মেয়েটা কন্টিনিউ করি। তারপরে আমি মেয়ের সাথে আবার সম্পর্ক, এবং আবার এইগুলি অনেক কিছু আবার জানি, অনেক কিছুই জানি, অনেক তথ্যই জানি, অনেক ছবি পাই,
এগুলি জানো। তার সাথে আবার অনেক ধরনের রাগারাগি, বিহেভ, খারাপ ব্যবহার এগুলি হয়। এবং আমার এই বদমেজাজের কারণ সে মনে করতো যে ওর, তখন সে ভাবতো যে ও এত বদমেজাজ দেখায়, হয়তো ওর পকেটে টাকা থাকে না, এই ও ধূমপান করে বা ওর পকেট খরচ লাগে, এই কারণে হয়তো এটা ও ভাবতো, আমার যেটা মনে হয়। ও ওই কারণে আমার বিকাশ নাম্বার আগে থেকেও জানতো এবং আমার বিকাশ নাম্বারে সে টাকা পাঠাই দিত, 1000 2000 এরকম টাকা পাঠাতো যাতে আমার পকেট খরচটা চলে। ওকে, বিয়েটা হয়েছে তার কিছুদিন ওইভাবে কন্টিনিউ থাকার পরে আরও কয়েকটা ছেলের কথা জানছি। এবং একটা দিন যেদিন আমি তার যে ফোর্সটা করতাম যে তুমি আমাকে সত্যি বলো না কেন, আমি এটা জানবই, তো এরকম ফোর্স করতে করতে একটা দিন সে নিজে থেকেই বলে যে তুমি জানতে চাইছিলে না আমার জীবনের সেই সত্যটা, আমি আজকে তোমাকে সব বলবো। এতদিন পরে? হ্যাঁ। ওকে। তখনও কিন্তু আমাদের বিয়ে হয় নাই। আমি তোমাকে সব বলবো। ওকে। বলার পর তুমি সম্পর্ক যদি চাও তাহলে রাখতে পারো বা তোমার ইচ্ছা, এরকম কিছু বলে। তারপর আচ্ছা ঠিক আছে বলো। তারপর আমি আবার একটা মাঠে যাই, যাওয়ার পরে তার সাথে কথা বলি এবং সে বলে যে তুমি যে ছেলেটারে লাস্ট টাইমে ধরছো আমার ব্যাপারে, ওই ছেলেটার সাথেই আমার ফার্স্ট টাইম অনৈতিক সম্পর্ক হয়েছিল, লাইফে ফার্স্ট। ওকে। তখন ওই ঘটনার আকারে বলে, অনেক লম্বা কইরা কথাগুলি বলে কিভাবে হয়েছে ছেলেটা, আমি ইন ডিটেলে আচ্ছা থাক এবং হয়। এবং আমি ব্যাপারটা মানতে পারি না, তখন আমি খুব চিৎকার করি ওই মাঠে, আমি খুব চিৎকার করি, অনেক চিৎকার করি। তারপর দেখা যায় যে মানুষ বের হয়ে আসতেছে, মানে আমি মানতে পারতেছি না ব্যাপারটা। আমি আমার মতো মানে পাগলের মতো চিৎকার করি, আমার সাথে আমার ফ্রেন্ড, কারণ আশপাশ থেকে মানুষ বের হয়ে আসতেছে দেখে আমার ফ্রেন্ড আমাকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে ক্যাফের উদ্দেশ্যে ওইদিকে মানে যাইতে থাকে। এবং পিছন দিয়ে মানুষ আইসা বলে এখানে কি হয়েছিল। তারপর আমরা বলি যে এখানে পাগল এসে মানে চিল্লাফাল্লা করছে, পাগল আসছিল সে চিল্লাফাল্লা করছে। পরে ক্যাফেতে যায়, তারপরে আমি ওটা সব কিছু বলি এবং সে স্বীকার করে। তারপরে গোপন করে যে তার সাথে আমি তখন মানে এতটাই সাইকো ছিলাম আমার মতে যে তার সাথে একবার অনৈতিক সম্পর্ক হয়েছে নাকি একাধিকবার হয়েছে সেটা জানার জন্য তখন আমার ভিতরে আবার কাজ করতেছিল। এবং সে বলছে একবার, এবং তারপর আমি তার প্রচুর ফোর্স করছি এবং ওইভাবে কন্টিনিউ হওয়ার পরে আমি তারা আবার আরেকদিন আরেকটা বিষয় নিয়ে, আমার প্রসঙ্গ সেটাই, একটাই তো এনাফ। আপনি এগুলো জেনে কি করবেন? একটা রিজনই তো এনাফ আপনি যদি তাকে লিভ করতে চান। আর যদি লিভ নাই করেন তাহলে একটা জানা, একবার ভুল করা 100বার ভুল করা এগুলো সমান, তো সেগুলো বারবার খুঁজে বের করতে হবে কেন? সো এগুলো এক ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। বলুন তারপর আরও একটা আমি ওই রকম মানে ওই বিষয় নিয়ে আবার কথা উঠে আরেকদিন আমি তারে ফোর্স করার পরে সে বলে যে না হ্যাঁ ওর সাথে আমার 2বারই এই সম্পর্কটা, অনৈতিক সম্পর্কটা ওর সাথে আমার 2বারই হয়েছে। আমি তারপর আবার বলি তুমি একটু একটু করে কেন আমাকে বলো, তুমি টোটালি আমাকে পরিষ্কার করে বলে দাও, তুমি একটু একটু করে বলো আর আমার ভিতরে সন্দেহের বাসাটা থাকে। কারণটা হচ্ছে আপনি সিন ক্রিয়েট করতেন, ওই একটু একটু করে বলতে এই কারণে যে আপনি সিন ক্রিয়েট করতেন। আপনাকে যখন বলতো আপনি যে আচরণটা করতেন সেটার ভয় পেত সে, অফকোর্স। এবং সে আমাকে বলতো যে সে তার বাবাকে এত ভয় পায় না, তার বাবা অনেক শাসন করতো তারে, কিন্তু সে আমাকে প্রচুর ভয় পাইতো এবং মানে সে আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর। এবং আমি যে ওর মিমের সাথে এত খারাপ ব্যবহার করছি, মিম কোনোদিন আমার সাথে আসলে খারাপ ব্যবহার করে নাই এবং ও সবসময় কান্না করছে। এবং আমিও আমাদের 7 মাসের রিলেশনে গড়ে টানা 4 মাস কান্না করছি, ও এবং আমি প্রায় প্রতিদিন এইগুলি নিয়ে আসলে ঝগড়া হইতো, মানে কষ্ট হইতো অনেক। তারপর একটা সময় যখন সিদ্ধান্ত নেই যে আমরা বিয়ে করব, ওগুলি জানার পরে আমি আবার তার ছাড় দিই এবং সিদ্ধান্ত নেই যে আমরা বিয়ে করবো। হ্যাঁ, তারপর তাকে বলি এবং সে রাজি হয় এবং সে বিয়ের টাকার পয়সার খরচ যা লাগে ও নিজে থেকেই দেয়। এবং ময়মনসিং আসা আমরা কোর্টে যাই, আমার পরিচিত ছিল। কোর্টের ওখানে গিয়ে তার সাথে ওখানের লোকদের সাথে আলোচনা করে 2টা 100 টাকার স্ট্যাম্প নিয়ে মানে এফিডেভিট যেটা বলি আমরা, এই 2 স্ট্যাম্পে আসলে আমরা বিয়ে একটা মানে যেটাকে কোর্ট ম্যারেজ বলে সেটাই হয়। আমাদের কোনো কাবিন টাবিন হয় না বিয়ের, শুধু ওই কোর্ট ম্যারেজটাই 2টা স্ট্যাম্প দুজনে মিলেই করেন এটা। হ্যাঁ, দুজনে মিলে করি এবং দুজনেই সেটাতে সিগনেচার দেয়। এটা অপরাধ ছিল এই বিয়েটা, আমি মনে করি এটা ভুল না, এটা বড় ধরনের অপরাধ ছিল, তার নিজের প্রতি অপরাধ। বলুন তারপর কি হলো? পরিণতি বুঝতেই পারছেন, আমিও কিছুটা বুঝতে পারছি, কিন্তু সামনের দিকে আগাই আমরা। হ্যাঁ, তারপর ওই দিন আমরা আবার সেই একসাথে থাকি। এই না আরেকটা কথা বলি, এই যে তার সাথে আমার রিলেশন, মেয়ের যে গার্জিয়ান, তার সাথে মেয়েটার কী সম্পর্ক আমি সেটা বলবো না,
সেটা বলে সমস্যা আছে। মেয়ের যে গার্জিয়ান মূলত উনি, মেয়েটার বাবা কিন্তু মারা গিয়েছিল ওই মেয়েটা ক্লাস ছোট থাকতেই, কিন্তু মেয়ের যে গার্জিয়ান তিনি খুব মানে পাওয়ারফুল, খুবই মানে প্রভাবশালী মানুষ, এবং তিনি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমাদের সম্পর্কটা, এবং তিনি মেয়েকে বলতেন যে তুই ওর সাথে সম্পর্ক করছিস, ভালো হয়েছে, ওকে একটু ভালোভাবে থাকতে বল, বোঝা, আমি তোদের ব্যাপারটা তোর মার সাথে আলোচনা করে আমি ব্যাপারটা সলভ করে দিব না, মানে তোদের রিলেশনটা যাতে হয়। এবং সে আমাকে মানে চাকরি বাকরির ব্যাপারে হেল্প করবে, এইগুলিও মেয়েকে বলতো যে ওর চাকরি বাকরির ব্যাপারে আমি ওরে হেল্প করব, কোনো সমস্যা নেই। তো তারপরে ওইগুলি মেয়ে আমাকে বলতো, কিন্তু তারপরে আমি ওই ব্যাপারগুলি মেনে নিতে পারতাম না। আসলে ব্যাপারটা তখন এরকম ছিল যে আমি এই যে ওর সাথে ভালো কথা বলতেছি, হঠাৎ করে আমার মনে হয়ে গেছে কিছু দৃশ্য যে ওর সাথে একজন অবৈধ সম্পর্ক করতেছে, এরকম কিছু দৃশ্য আমার মাথার ভিতরে কঠিন হয়ে যায়, আলটিমেটলি মানে চলে আসতো। এবং তখনই আমার ভিতরে জিজ্ঞাসা, মানে আবার তখনই আমি আবার তাকে মেসেজ দিয়ে আবার বিভিন্নভাবে অপমান অপদস্থ করতাম যে তুই তো এই করছিস, সেই করছিস, তুই তো আগের মানুষটা না, আমি যারা ভালোবাসতাম সেই মানুষটা তো তুই না, এই ধরনের বাজে ব্যবহার করতাম। তো একটা পর্যায়ে তখন আমি বাউন্ডেলে, তারপর আমি আরেকটা আমার মামার একটা দোকান ছিল, ওই দোকানে আমি মামার সাথে ওই দোকানে আমি আসলে কাজে যাই, ওই দোকানে কাজ করি। আমার ওই দিক দিয়ে কিন্তু আমার SEO, আমার ইউটিউব, আমার ওয়েব ডিজাইন সবগুলি অফ। আমি দোকানে কাজ করতেছি, ওখানে তার সাথে ওখানে তখন পর্যন্ত আমরা আসলে কোর্ট ম্যারেজটা করছি, ওখানে থাকার এক পর্যায়ে ওখানে আসলে আমি সবসময় আসলে মনমরা থাকতাম, আমার কিছু ভালো লাগতো না। আমারও সবাই বলতো তুমি এত উদাসীন থাকো কেন, এরকম করলে তো কিছু করতে পারবা না জীবনে। ওই থেকে ও আবার ময়মনসিং আসে, মানে ওর সাথে ও ময়মনসিং প্রচুর আসছে, আমি ঢাকা যাই নাই। ও আরেক ময়মনসিং আসে, বিয়ের পর আবার আমরা ওই দিন ভালোবাসা দিবস ছিল, একসাথে থাকি। ওর যে গার্জিয়ান সেও ফোন দিত যে কিরে কি অবস্থা, কেমন চলছে সব কিছু, ও বলতো যে ভালোই, একসাথে আছি এরকম। তারপর ওর সাথে আমার হয়, ওই দিন একসাথে থাকা হয়। আবার আমি ওকে ওর বাসে তুলে দেই, ও চলে যায় ওর মতো, আমি আমার মতো আবার আসি। আমি তারপর আবার ওই দোকানটা চেঞ্জ করি, ওই দোকানটা চেঞ্জ করে আমি আরেকটা দোকানে যাই। ওখানে আসলে আমি থাকতে পারি নাই। এর মাঝখানে একদিন ময়মনসিং আসছিল, এবং ওর সাথে কথা বলার সময় ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে গেছিলো, এবং হাতটা ব্যান্ডেজ করে গলায় ঝুলানো ছিল, এবং সে ওই অবস্থায় আমাকে দেখতে আসছিল। ওই অবস্থায় আমি যাই নাই ঢাকা তারা দেখতে, সে ময়মনসিং আইসা সে প্রচুর কান্নাকাটি করতেছে আমার সামনে, এবং সে বলতেছে যে আমার 1 মাস হয়ে গেছে আমার হাত ভাঙছে, তুমি কোনোদিন একদিন আমাকে দেখতে পর্যন্ত যাও নাই, তোমাকে না দেখে থাকতে পারতেছিলাম না, তাই আমি তোমার কাছে আজকে চলে আসলাম, বাসায় মিথ্যা কথা বলে। ওই দিন খুব কান্নাকাটি করছে, এবং বাস স্ট্যান্ডে সবার সামনে। তখন আমি তাকে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারের ভিতরে নিয়ে বসাইছি, আমি কন্ট্রোল করতে পারি নাই। ওই দিন আমি তার সাথে আবার ঢাকা গেছি, এবং আমি যখন একসাথে ওর সাথে বাসে উঠি, বাসে তুলে উঠছি, আমি উঠে ওর পাশের সিটে বসছি, তখন আমার আসলে ভালো লাগতেছিল না। তখন আমি বলতেছিলাম আমি তোমার সাথে যাবো, ও বলতেছে যাবা, গেলে তো ভালোই হতো, আমার কাছে তো টাকা নাই। তারপর আমি আমার এক ভাইকে ফোন দিয়ে টাকা ম্যানেজ করি। ওই দিন আমি ওর সাথে ঢাকা চলে যাই, এবং আমি তখন কিন্তু দোকান থেকে আসছি, দোকান থেকে বের হয়ে আসছি, এবং বলছি যে আমি একটু বাইরে যাবো, আসতেছি এখনই, এই কথা বলে তখন আমি তার সাথে আবার ঢাকায় চলে আসি। এবং ওই দিন আমি বাসে প্রচুর, আসলে আমার বাসে চলাচল করার অভ্যাস কমই ছিল, কিন্তু ওই দিন কেন জানি আমার বাসে প্রচুর বমি হয়। একটা সময় হয়েছে যে তখন আমি আসলে এটা মার্চ মাসে তার সাথে ও ময়মনসিং আসে, এবং তার সাথে ওই দিন আমরা একসাথে থাকার পর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে, তখন আমি ওই দোকানটা ছাইড়া দিই, এবং আমার মামা আমাকে বলে যে আমার এখানে আসো, চাকরি করো। তারপর আমি ওই দিন একসাথে থাকি, আমি মামার উদ্দেশ্যে 2 জন একসাথে ঢাকা চলে যাই। মূলত আমার উদ্দেশ্যটা ছিল যে আমি ওর সাথে ওর কাছাকাছি থাকি, ওকে, এই উদ্দেশ্যে আমি ওর সাথে চলে যাই, এবং আমি ঢাকায় ওখানে চাকরি করি। ওখানে চাকরি করা অবস্থায় আমি একটা জিনিস খাইতাম, একটা সিরাপ ছিল, এটা একটা মানে ঘুমের, ঠিক আছে, নেশা করতেন। ওই জিনিসটা আমি তখন আসলে ওইখানে সাইডে মানে ছিল, বিষয়টা এরকম ছিল যে একটা ডেভেলপার, এটা কোম্পানি না, মালিকেরই এবং নিজস্ব, সে গুলশান নিকেতনে। আপনি জিনিসটা নেশা করতেন?
হ্যাঁ ওই জিনিস আমি খাইতাম এবং শেষ পর্যন্ত ঢাকায় আমার ওখানে চাকরি করা হয় এবং ওইখানে আমি কয়েকটা বাজে ছেলেদের সাথে মিশা একসাথে থাকতাম। আমি টুকটাক মানে ওই সিরাপটা খাইতাম, এর বাইরে কিছু না। তো ওটা ভালো লাগতো, ওটা খাওয়ার পর সিগারেটটা খেতে ভালো লাগতো, তো অতটুকু পর্যন্ত তো আমি ওইটা করতাম, কিন্তু এর মাঝখানে আমি কোনো ধরনের কিন্তু নেশা করি না। শেষ পর্যন্ত আরেকটা বিষয় নিয়ে ওর সাথে আমার মনোমালিন্য হয় এবং ওই ব্যাপারটা লাস্ট ছিল, যে ওই ব্যাপারটা আমি পরবর্তীতে আবার আরেকটা বিষয়ে জানতে পারি। হ্যাঁ জানার ফেসবুকের মাধ্যমে। হ্যাঁ জি ওকে, ফেসবুকের মাধ্যমে জানার পরে ওর সাথে আমি এই ব্যাপারটা নিয়ে খুব করি, আসলে কথাবার্তা বলি। বলার পরে ও খুব ওই সময়টাতে খুব রাগ করার পরে ও আমার সাথে দেখা করে আমার ফোনে যে ছবিগুলি ছিল বা প্রমাণ ছিল ওই সবগুলি মানে আমার সাথে ভালোভাবে দেখা করে সবগুলি ডিলিট করে দেয়। তারপর আমি যখন আইসা ওইগুলি পাই না তখন আমি তার সাথে বলি আমার ফোন থেকে এগুলি ডিলিট করছো কেন? করছি তো কি হয়েছে? ও ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে নাম্বারটা আমার বন্ধ করে দেয়, আবার খুব ঝগড়া। এবং ওই সময়টাতেই তার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই। আচ্ছা। এবং তাকে আমি ফোনে পাইতেছি না এবং আমি তার বাসার যে তাকে ফোন দেই এবং সে কোনোভাবে দেখা করতে দেয় না। তারপর ওর গার্জিয়ান আসে, আমার এখানে আসে, আইসা আমার সাথে কথা বলে এবং কথা বললা সে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে যে আচ্ছা যাই হয়েছে তোমাদের এটা আসলে বিয়ে হয় নাই, কাবিন ছাড়া আসলে কোনো বিয়ে হয় না, এটা জাস্ট একটা চুক্তির মতো হয়েছে, এটার কোনো বিয়ে হয় নাই। তারপর সে এগুলি আইসা সে আমার শহরে আইসা এগুলি উকিল দিয়ে সমাধান কইরা তারপর আমার কাছ থেকে সাদা কাগজে সিগনেচার নিয়ে সে এবং আমাকে বিভিন্নভাবে বলে গেছে তুমি যদি আর কোনোদিন যোগাযোগ করো তোমার ব্যাপারে তোমার লাইফটা এমনিতে নষ্ট হয়ে যাবে। তারপর থেকে ওই মেয়ের সাথে আমার আর কোনো ধরনের যোগাযোগ নেই। সো কি দাঁড়ালো, মানে আপনি তো জানতেন যে এরকম একটা পরিণতির দিকে আপনি যেতে পারেন, জানতেন না এই কাজগুলো করার আগে? তারপরও কেন করেছেন? আসলে আমি এখন যেটা বুঝি যে ওই সময়টাতে আসলে আমার বলতে গেলে মাথায় ওইগুলি আসলে ওইভাবে আমার ভিতরে আমি যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ আমার ওই ধরনের কোনো চিন্তাই ছিল না। আমি শুধু একটা বিষয় নিয়ে আমার মাথায় সবসময় এই একটা বিষয় ক্যাচ করতো এবং একটা বিষয় নিয়ে আমি সবসময় ভাবতাম এবং এখন মনে হয় যে আমার স্বাভাবিক সেন্স ছিল না, আমি একটা সাইকিয়াট্রিক, আসলে আমি তখন সাইকো ছিলাম এরকম মনে হয়, বর্তমানে আমার কাছে এরকম মনে হয় যে আমি যা করছি সবই ভুল। ফাইন, সিক্রেটস এখানে রিভিল হলো। ওর জীবনের যে চরম পরিণতি বা সব কিছু হারানো, লেখাপড়া নাই, এখন ক্যারিয়ার নাই, যাকে লাভ করেছে ওয়ান কাইন্ড অফ কি বলবো ক্রেজি লাভ, সেটাও নাই। আমি পড়াশোনা করতেছি এখনো নতুন করে পড়াশোনা শুরু করছি, নতুন করে ঘুরে দাঁড়ানো উচিত, সে জায়গায় আপনি ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু এই সম্পর্কটা না থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারতো, আজকে হয়তো আপনি অন্য জায়গায় থাকতেন। আমার ব্যাপক আকাঙ্ক্ষা মানে প্রচুর আগ্রহ ছিল এই ব্যাপারটার দিক দিয়ে, আইটি এবং হ্যাঁ আইটি, এবং সবাই আমাকে সাপোর্ট দিত এতটাই যে ও পারবেই শিওর, এবং আপনি সেটা সবকিছু হারিয়েছেন। আমি সব হারাইছি এবং আমার মানে আমি নিজেই বলতেছি এটা আসলে নিজের প্রশংসা না, আমার ট্যালেন্ট ছিল প্রচুর, আমি খুব সহজে এই জিনিসগুলি ক্যাচ করতে পারতাম। এবং আরেকটা কথা বলি, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যে চ্যানেলটাতে এখন আমার $1000 উপরে আমার কাছে আছে, আমার 1000, কিন্তু আমি সেটা তুলতে পারি না। তার গার্জিয়ান আমার ফেসবুক আইডি, আমার ফোন, আমার সিম এবং আমার যে জিমেল অ্যাকাউন্ট যেগুলিতে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এবং সবগুলিতে তারা নিয়ে নিছে এবং যার কারণে আমি আর পরবর্তীতে এগুলি পাইনি এবং আমি ওই পেমেন্ট কিছুই নিতে পারি না। এবং এখন আমি দেখতে পারি বা থেকে সোশ্যাল প্লেটের থেকে যে আমার অ্যাকাউন্টে আসলে কিন্তু এইসব ব্যাপারে অনেক অভিজ্ঞ, কারণ ও যে টার্মগুলো ইউজ করছে সেগুলো শুনেই বোঝা যায় যে আসলে হি ইজ এক্সপার্ট অন দিস ফিল্ড। প্রিয় শ্রোতা, আমরা সিক্রেটসে সবসময় আপনাদেরকে একটা কথা বলি, একটু পরে থিমটা আবারও বাজবে, শুরুতে যে থিমটা বেজেছে, যে অপরাধ কিংবা ভুলের পেছনে শক্তিশালী একটি কারণ থাকে, শক্তিশালী একটা রিজন থাকে, শক্তিশালী কিছু সিক্রেটস থাকে, সেগুলো যদি আমরা জানি তাহলে পরিণতি থেকে আমরা বাঁচতে পারি। আজকে যে ঘটনাটা এখানে মঞ্চায়িত হলো দ্য স্টেজ অফ রিয়েলিটিতে, সেটা আসলে ওর জীবনে ঘটে যাওয়া চরমতম একটি ঘটনা, যেটা ওর ক্যারিয়ার শেষ করে দিয়েছে, লেখাপড়া শেষ করে দিয়েছে, ওর জীবনের ড্রিম যেখানে হয়তো সে অনেক বড় ভালো কিছু করতে পারতো সেটাকে শেষ করে দিয়েছে। আমরা শুধু এটুকুই বলতে চাই, যেটা ক্যারিয়ারকে হ্যাম্পার করে, যেটা লেখাপড়াকে শেষ করে, আপনার স্বপ্নকে শেষ করে দেয়, এবং আপনি জানেন যে এই সম্পর্কের কোনো পরিণতি নেই, জেনে শুনে সেই বিষ না পান করাটাই শ্রেয়। কারণ ধৈর্য ধারণ করে সামনের দিকে কষ্ট করে এগিয়ে গিয়ে ইমোশনটাকে কন্ট্রোল করে আপনি হয়তো জানেনই না কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে, যে হয়তো বর্তমানের চেয়ে হাজার হাজার গুণ ভালো মানুষ হবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, এনার্জি, স্পেশালি ইউর ক্যারিয়ার। আজকের মতো শুভরাত্রি। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে।
যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।